আমি প্রথমেই আমাদের এখানে উপস্থিত সমগ্র সদস্যদের একটু পরিচয় দিয়ে দিই। এখানে আমাদের সাথে উপস্থিত আছেন 2022-23 সেশনের কার্যনির্বাহী সদস্য ইসমাইল হোসেন, 2022-23 সেশনের তৌফিক আনাম, 2022-23 সেশনের সমাজসেবা বিষয়ক সম্পাদক মিয়াত আহমেদ শুভ এবং জীবন সরকার সাদিক। এখন আজকে আমরা আলোচনা করতে চাচ্ছি দীর্ঘ 38 বছর পরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করার পর ছাত্র সংসদ নির্বাচন নিয়ে শিক্ষার্থীদের মধ্যে যে আগ্রহ সৃষ্টি হয়েছে এবং ক্যাম্পাসে যে নির্বাচনী আমেজ বিরাজ করছে, এবং ইতিমধ্যে আমরা জানি যে প্রার্থীরা ঘোষণা শুরু করেছে তাদের নিজেদেরকে যোগ্যর জন্য যোগ্য বলে নির্দিষ্ট পছন্দ নিয়ে তাদের কোনো একটা পদবিতে বর্তমানে প্রার্থী এবং শিক্ষার্থীর মধ্যে সমন্বয় করা জরুরি। তারই সাংবাদিকতা এলএনএস এবং জগন্নাথ ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির যৌথ উদ্যোগে এই পডকাস্টের আয়োজন করা হয়েছে। আজকের আয়োজনের অতিথি এবং দর্শক সবাইকে আমি বিপ্লবী শুভেচ্ছা জানাচ্ছি। শুরু করা যাক আজকের পডকাস্ট। তবে একটু কথা বলে নিই, আমি সম্ভবত আমার মোবাইল থেকে কম্পিউটারে সুইচ করতে হবে, সেজন্য আমার ফোনের ভিডিওটা সাময়িক সময়ের জন্য কিছুটা বন্ধ রাখতে হবে। পরবর্তী সময়ে আমি আবার আমার সুবিধা মতো ভিডিওটি অন করবো। ধন্যবাদ। আমি প্রথমেই আমাদের এই আলোচনায় সর্বপ্রথম 2023-24 সেশনের ভিপি পদে আগ্রহী জীবন সরকার সাদিককে তার মূল্যবান বক্তব্য বা কথা বলার জন্য আবেদন করছি। সে কেন এই পদে আগ্রহী, সে কেন চাচ্ছে ভিপি পদে তাকে মানুষ ভোট প্রদান করবে, এবং এই যোগসূত্রে তার ছাত্র সংসদের লক্ষ্য উদ্দেশ্য কি, সে যদি এটা নিয়ে একটু আগ্রহী আলোচনা করে আমাদের জন্য ভালো হয়। আসসালামু আলাইকুম। প্রথমে বলতে চাই লাস্ট নাইট স্কলার্স এবং ডিবেটিং ডিবেটিং ক্লাব কর্তৃক আয়োজিত এই আয়োজনটি করার জন্য ধন্যবাদ এবং আমাকে ইনভাইট করার জন্য অসংখ্য ধন্যবাদ। প্রথম প্রশ্ন হলো যে আমি কেন এই পদের জন্য আগ্রহী। আসলে আমি প্রথম থেকেই চেষ্টা করেছিলাম যে চাই যে শিক্ষার্থীদের জন্য কাজ করতে, এবং দেখেন এখানে অনেক বিভিন্ন দল আছে, বিভিন্ন রাজনৈতিক দল কর্তৃক ভিপি পদে অনেকেই দাঁড়াবে। যারা চায় যে স্বতন্ত্র প্রার্থী হিসাবে কেউ জিতুক, যারা চায় যে দলের ঊর্ধ্বে গিয়ে মানে শিক্ষার্থীদের স্বার্থে কাজ করতে বা শিক্ষার্থীদের জন্য কাজ করতে, আমি তাদেরই এই জন্য আমি এই পদের জন্য নিজেকে আগ্রহী মনে করতেছি। তাহলে আপনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নিজেকে এই পদের জন্য যোগ্য মনে করছেন। আচ্ছা, আমরা যদি ধরে নিই আপনার ভাষ্য মতে আপনি এই পদের জন্য স্বতন্ত্র দল থেকে দাঁড়ালে আপনি যোগ্য, তাহলে আমাদের যারা বর্তমানে এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে আপনাকে আসলে ঠিক কি কারণটাতে তারা যোগ্য মনে করবে, যারা আপনাকে ভোট প্রদান করতে চাচ্ছে তারা ঠিক কোন কোন বিষয়গুলোর উপরে ভিত্তি করে আপনাকে ভোট প্রদান করবে, বা আপনি কেন মনে করছেন যে আপনাকেই ভোট দেওয়াটা উচিত এবং আপনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ইতিপূর্বে অথবা ভবিষ্যতে কি কি করেছেন বা করবেন বলে তাদের কাজটা দিচ্ছেন। আচ্ছা, আমি যদি বলি যে আমি এই পদের জন্য যোগ্য, তাহলে সেটা ভুল হবে, কারণ এটা নিজের ঢোল নিজে পিটানো হবে। আমি যদি যোগ্য হই তাহলে শিক্ষার্থীরা অবশ্যই আমাকে ভোট দিবে। আর হচ্ছে আমি এর আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন যত রকম আন্দোলন ছিল সবগুলোতে সামনের সারিতে ছিলাম এবং সামনেও থাকবো। এবং আমি চাই যে শিক্ষার্থীদের স্বার্থে কাজ করতে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্বার্থে কাজ করতে। এজন্য আমি এই পদের জন্য আগ্রহ প্রকাশ করতেছি। আর হচ্ছে শিক্ষার্থীরা আমাকে কেন ভোট দিবে, আমি এটা আগেই বললাম যে যারা চায় যে দলের উপরে গিয়ে, অর্থাৎ যারা রাজনৈতিক দলের যারা প্যানেল দিবে তাদের অনেকেই দেখা যায় যে কি আহ দলের উপরে যেতে পারে না বা দলের কথার উপরে যেতে পারে না। যারা চায় যে স্বতন্ত্র হিসাবে কেউকে ভোট দিতে, অর্থাৎ এখানে দেখেন আমি কিন্তু ক্যাম্পাসে ছাত্র রাজনীতি করি না। এছাড়াও যে ক্যাম্পাসের ছাত্রনীতি রাজনীতি করার ইচ্ছাও কখনো আমার নেই। এছাড়াও ছাত্র জীবন শেষে আহ জাতীয় রাজনীতি করা বা এরকম কিছু ভাবনা আমার মধ্যে নেই। অর্থাৎ আমার শুধু একটাই ইচ্ছা যে আমি শিক্ষার্থীদের স্বার্থে কাজ করব। শিক্ষার্থীদের
কিভাবে উন্নয়ন করা যায় শিক্ষার্থীদেরকে, তাদের কিভাবে জীবনমান উন্নয়ন করা যায়, আমাদের ভার্সিটির কিভাবে ক্যাম্পাসের আরো উন্নয়ন করা যায় সেই স্বার্থে কাজ করব। আশা করি এই জন্যই আমাকে প্রার্থীরা আমাকে শিক্ষার্থীরা আমাকে ভোট দিবে। মাননীয় বক্তা, আপনার থেকে আসলে আমাদের এটাই জানার ছিল, মানে আপনি বারবার বলছেন যে আপনি স্টুডেন্টদের জন্য কাজ করবেন বা শিক্ষার্থীদের জন্য কাজ করবেন। আসলে আমরা জানতে চাচ্ছি আপনি কি ধরনের কাজটা করতে চাচ্ছেন, মানে ঠিক কেমন ধরনের সুবিধা বা তাদেরকে কি ধরনের অ্যাডভান্টেজ আপনি দিবেন যখন তারা আপনাকে তাদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করবে। ঠিক মানে কোন ধরনের কাজগুলো আপনি করতে চাচ্ছেন, বা হ্যাঁ আমি এই সমস্যাগুলো সমাধান করব, বা এই সমস্যাগুলোকে উল্লেখ্যভাবে চিরস্থায়ী সমাধান দিতে পারবো আমার সময়ের সাথে যদি আমি দায়িত্ব পাই, আমরা সেটাই জানতে চাচ্ছি। আচ্ছা, আমি যদি দায়িত্ব পাই তাহলে আমাদের ভার্সিটিতে তো অনেক সমস্যা আছে, যেমন ধরেন আমাদের শিক্ষার্থীদের আবাসনের সমস্যা। আমরা এটা দেখবো যে কিভাবে আরো খুব তাড়াতাড়ি আমাদের হলগুলো নির্মাণ করা যায় এবং দ্বিতীয় ক্যাম্পাস কিভাবে তাড়াতাড়ি আরো অগ্রগতি করা যায় কাজ। এছাড়াও আমাদের ক্যাফেটেরিয়াতে খাবারের মান উন্নয়ন। এছাড়াও আমাদের দেখবেন যে ক্যাফেটেরিয়ার বিভিন্ন টেবিলগুলোতে পানির ব্যবস্থা নেই। পানি খেতে হলে আমাদেরকে ফিল্টার পর্যন্ত যেতে হয়। আমরা সেটা দেখবো এবং এছাড়াও ক্যাম্পাসে ওয়াইফাই এর যে স্লো নেটওয়ার্ক, আমি চেষ্টা করব যাতে এই সমস্যাটা দূর করার জন্য ফাস্ট নেটওয়ার্কের জন্য। এছাড়াও আমি চেষ্টা করব যে বিভিন্ন সবগুলো ডিপার্টমেন্টে একটা অভিযোগ বাক্স এবং পরামর্শ বক্স দিতে, যাতে তারা শিক্ষার্থীরা তাদের অভিযোগগুলো এবং পরামর্শগুলো দিতে পারে। এই অভিযোগ এবং পরামর্শগুলো আমরা 7 দিন অথবা একটা নির্দিষ্ট সময় পর পর আমরা দেখে এটা সমাধান করার চেষ্টা করব। এভাবে আমরা শিক্ষার্থীদের কাছে পর্যন্ত গিয়ে কিভাবে তার সমস্যাগুলো দূর করা যায়, এছাড়াও তাদের কি কি সমস্যা, তারা কি কি সমস্যা ফেস করতেছে সেই সমস্যা নিয়ে কাজ করব। ঠিক আছে, ধন্যবাদ জীবন। আমরা এবার কথা বলবো 2022-23 সেশনের নিয়াদ আহমেদ শুভর সাথে, যে কিনা সমাজসেবা বিষয়ক সম্পাদক পদে দাঁড়াতে আগ্রহী। নিয়াদ, আপ- আহ, শুভ, আপনার কেন মনে হয় যে আপনি যোগসুতে এই পদে নিজেকে দাঁড়ানোর জন্য যোগ্য মনে করছেন, এবং কেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আপনাকে এই পদে মনোনয়ন করবে বা মনোনীত করতে আগ্রহী হবে? ধন্যবাদ টুটুল ভাই। প্রথমে হচ্ছে আমি ধন্যবাদ জানাচ্ছি লাস্ট নাইট স্কলার্স জগন্নাথ ইউনিভার্সিটিকে জবশো সিরিজের মতো একটা চমৎকার আয়োজনের করার জন্য, যাতে করে হচ্ছে আমাদের যারা প্রার্থীরা অলরেডি হচ্ছে নিজেদের ঘোষণা দিয়েছে, মানে নিজেদের ইচ্ছা পোষণ করেছে জবশোতে নির্বাচন প্রার্থী হিসেবে লড়ার জন্য, তাদের মতামত তারা দিতে পারবে, আহ তাদের যে প্রতিশ্রুতি এগুলা হচ্ছে উপস্থাপন করতে পারবে। সো প্রথমত হচ্ছে আমি নিজের পরিচয়টা দিয়ে নিই। আমি মিয়াদ আহমেদ শুভ। আর আমি বর্তমানে হিসাব বিজ্ঞান এবং তথ্য ব্যবস্থা বিভাগে 2022-23 সেশনে হচ্ছে পড়ালেখা করছি। আর আমাকে প্রথম কোয়েশ্চেনটা যদি টুটুল ভাই একটু রিপিট করতেন, আমার একটু মনে করানো দরকার। আচ্ছা আচ্ছা, আমি বলতে চাচ্ছিলাম যে আপনাকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আপনি যে পদে দাঁড়াতে চাচ্ছেন ঠিক সেই পদে কেন আপনাকে ভোট দিয়ে জয়ী করবে, এবং আপনাকে ওই পদে কেন তারা মনোনয়ন দিয়ে মনোনীত করবে, আপনি তাদের জন্য কি করতে চাচ্ছেন, এবং তাদের ধন্যবাদ। কোন কোন সমস্যাগুলো সমাধান করতে চাচ্ছেন। ধন্যবাদ টুটুল ভাই। প্রথমে হচ্ছে আমি জানিয়ে নিই যে আমি এই পদটাতেই কেন চুজ করেছি, বাকি পদগুলাতে কেন চুজ করি নাই, বা আমি কে। আহ, আমি হচ্ছে একজন সাধারণ শিক্ষার্থী। পুরো ইউনিভার্সিটির ক্যাম্পাসে আমি কোনো ধরনের রাজনীতির সাথে যুক্ত না প্রথমত। আর আমি মূলত অন ক্যাম্পাস আমার নিজের পরিচয়টা জাস্ট হচ্ছে আমি জগন্নাথ ইউনিভার্সিটি ক্যারিয়ার ক্লাবের একজন ট্যালেন্ট ম্যানেজমেন্ট টিমের এক্সিকিউটিভ হিসেবে কাজ করছি। অ্যান্ড আমার অফ ক্যাম্পাসের অ্যাক্টিভিটিস গুলোর যদি কথা বলি, সেটা হচ্ছে আমি ভ্রাম্যমাণ বিদ্যাপীঠ নামের একটি সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের সাথে, মানে এই অর্গানাইজেশনটা আমারই প্রতিষ্ঠিত, আমি এটার ফাউন্ডার এবং এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে কাজ করছি। আর আমার প্যাশন যেটা, আমি মূলত পড়ালেখার পাশাপাশি সামাজিক সচেতনতামূলক কাজে জড়িত থাকি প্রতিনিয়ত। আমি এই কাজগুলোই মূলত করি। দ্যাটস ওয়াই হচ্ছে আমি মনে করি যে সাংগঠনিক দক্ষতার দিক থেকে যদি কেউ নির্বাচিত হতে পারে এই পদটাতে, অন্তত আমি প্রার্থিতা রাখার যোগ্য বলে আমি মনে করেছি নিজেকে, যে আমার যতটুকু যোগ্যতা আছে বা আমার যতটুকু আত্মবিশ্বাস আছে ততটুকু দিয়ে মূলত এই প্রার্থিতা, আহ মানে এই ডিসিশনটা আমার নেওয়া। আর দ্বিতীয়ত হচ্ছে আমাকে কেন ভোট দিবে, আমি এটা নিয়ে একটু ক্লিয়ার করি। সেটা হচ্ছে যেহেতু আমি কোনো রাজনীতির সাথে যুক্ত না,
প্রথমত আমাকে আমার ফ্রেন্ডসরাই মূলত এখানে উৎসাহ দিয়েছে যে যেহেতু আমি এই সকল কাজ করে থাকি, সমাজ সেবা রিলেটেড কাজ করে থাকি, সুতরাং এই পদটাতে আমার দাঁড়ানোটা ওরা মনে করেছে যে হ্যাঁ আমি দাঁড়ানোর জন্য যোগ্য। দ্যাটস ওয়াই হচ্ছে ওদের সাহস পেয়ে মূলত আমার এই মানে ডিসিশনটা নেয়া। আর আমি যদি বলি যে তারা আমাকে কেন ভোট দেবে, প্রথমত আমি তাদের চয়েসের কথাটা আগে বলি। আমাদের ইউনিভার্সিটিতে কয়েকটা সিন্ডিকেট যদি আমি কাউন্ট করি, ডিপার্টমেন্ট সিন্ডিকেট থাকতে পারে, ব্যাচ সিন্ডিকেট থাকতে পারে, ফ্যাকাল্টি সিন্ডিকেট থাকতে পারে, আবার যদি আমি বলি জেলা উন্নয়ন সিন্ডিকেট থাকতে পারে, ক্লাব সিন্ডিকেট থাকতে পারে। এছাড়া হচ্ছে লাস্ট আমি যেটা বলবো সেটা হচ্ছে আমাদের রাজনৈতিক আদর্শ। সো এখানে আমাদের ইউনিভার্সিটি স্টুডেন্টরা অনেকেই হচ্ছে রাজনৈতিক আদর্শের দিক থেকে কেউ ছাত্র দল করে থাকে, কেউ শিবির করে থাকে, কেউ বা বাম দল বা আদার্স অনেক ধরনের সংগঠন আমাদের ইউনিভার্সিটিতে স্টে করতেছে। সো ওই সংগঠনগুলোর আদর্শ অনুযায়ী তারা তাদের সংগঠনের যে প্রার্থীতা করবে তাদেরকে ভোট দিবে অবশ্যই। আর অনেকে অবশ্যই ডিপার্টমেন্টের একটা সিন্ডিকেট থাকবে, তারা তাদেরকেই ভোট দিবে। সো আমি এখানে মনে করি যে আমাকে ভোট দিতে হবে এমনটা না, আমি আমার এখানে এক্সপিরিয়েন্স গ্রো করতে চাচ্ছি। আর আমি মনে করি যদি আমাকে কেউ ভোট দিয়ে থাকে, আমি মনে করব যে আমি ততটুকুর জন্য যোগ্য, এবং তার জন্য না শুধুমাত্র যারা আমাকে বিশ্বাস রেখে ভোট দিবে আমি শুধুমাত্র তাদের জন্য কাজ করে যেতে চাই। আর যেহেতু আমি ইউনিভার্সিটির বাহিরে সমাজসেবামূলক কাজ করছি, আমার ইন ফিউচারে প্ল্যানিং আছে ইউনিভার্সিটিতে কিছু আমি যদি প্রার্থিতা করতে নাও পারি, আমি যদি জিততে নাও পারি, আমি নিজের মতো করে নিজের চেষ্টা চালিয়ে যাব। আর ইউনিভার্সিটিতে কিছুটা হলেও নিজে কোঅর্ডিনেট করবো, মানে নিজে হচ্ছে কতটুকু পারি ইউনিভার্সিটির জন্য দিয়ে যাব। আমাদের ইউনিভার্সিটিতে আমি সোশ্যাল ডেভেলপমেন্টের জন্য বা আমাদের এই সমাজসেবা বিষয়ক যে সম্পাদক পদ, এই পদে থেকে আমি কি করতে চাই সেটা যদি আমি দুই ভাগে ভাগ করে বলি। অন ক্যাম্পাসে আমি কি করতে পারি, প্রথমত হচ্ছে আমরা দেখি যে আমাদের ইউনিভার্সিটির যখন আমরা ইউনিভার্সিটিতে প্রবেশ করি অনেকেরই হচ্ছে ইউনিভার্সিটির এরিয়াটা মন মতো হয় না। অন্যান্য ইউনিভার্সিটির যে পরিবেশ, পরিষ্কার পরিচ্ছন্নতা, ওটা আমাদের ইউনিভার্সিটিতে নেই, এটা নিঃসন্দেহে বলা যায়। আমাদের প্রথমত নিশ্চিত করতে হবে যে আমাদের ইউনিভার্সিটিটা কতটুকু ক্লিন রাখা যায়, এবং এটার জন্য হচ্ছে আমাদের ইউনিভার্সিটির বাহিরে এবং ইউনিভার্সিটির ভিতরে ক্লিন ক্লিনিং এর জন্য যারা মূলত নিয়োজিত, যে সকল স্টাফরা নিয়োজিত, তাদের সাথে আমাদের আহ কথা বলতে হবে, তাদেরকে আমাদের এটার প্রতি আরো বেশি কাজের প্রতি মানে নিয়োগ দিতে হবে। আর এটা বাস্তবায়ন করাটা আমার প্রথম উদ্দেশ্য হয়ে থাকবে। আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের ক্যান্টিন। আমাদের ইউনিভার্সিটির সব থেকে বড় সমস্যাটা আমি যদি মনে করি সেটা হচ্ছে ক্যান্টিনের খাবার। এটা নিয়ে কেউই মূলত সন্তুষ্ট না। ওভারঅল আমি ইউনিভার্সিটিতে অলরেডি 2 বছর কাটিয়ে দিয়েছি। এই 2 বছরে আমি সব থেকে বেশি অসন্তুষ্ট, সব থেকে বেশি আক্ষেপ থাকে আমার ইউনিভার্সিটি ক্যান্টিনের খাবার আমি খেতে পারি না। সো আমার এটা ইচ্ছা থাকবে যদি আমি সুযোগ পাই প্রার্থী হয়ে, আদারওয়াইজ আমি যদি প্রার্থী নাও হই তাও আমি এই ইউনিভার্সিটির প্রশাসন হোক বা আদার্স আমার বড় ভাই বা জুনিয়র বা সিনিয়র যাদের সাথেই হোক না কেন তাদের সাথে আলোচনা করে এটা সলভ করার চেষ্টা করব। তৃতীয়ত হচ্ছে আমাদের ক্যাম্পাসে যে মানে আমাদের যে হসপিটালটা আছে, নামের হসপিটাল আর কি, ওইখানে যে জিনিসটা হয়, ওষুধ বলতে গেলে একটা রোগে আমরা মানে 1000টা রোগে একটা ওষুধ ইউজ করে থাকি। ওইটা নিয়ে অনেক ধরনের দুর্ভোগ আছে, ওইটার সমস্যাটা সমাধান করার আমার ইচ্ছা। আর পরবর্তীতে আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের ইউনিভার্সিটিতে বৃক্ষরোপণ কর্মসূচিটা, যেটা অলরেডি অনেকগুলো সংগঠন আমাদের ইউনিভার্সিটিতে রেগুলার করে থাকে, বাট আমার মনে হয় না এনাফ। আর এখানে প্রতিবন্ধকতা আছে, সেগুলা হচ্ছে দূর করা, প্লাস এই টাইপের আরো কিছু কাজ, পরিষ্কার পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, তারপর হচ্ছে আমাদের যে বৃক্ষরোপণ ক্যাম্পেইন, এই সকল কাজগুলা করার ইচ্ছা আছে আমার অন ক্যাম্পাসে। পাশাপাশি হচ্ছে শিক্ষার্থীদের মতামত নিয়ে তাদের কোন কোন চাহিদাগুলো আছে, কোথায় কোথায় তাদের সমস্যাগুলো আফসোসগুলো রয়েছে, সেই মতামতগুলা গ্রহণ করে সেই অনুযায়ী আমাদের সলভ করার ইচ্ছা আছে আমার অন্তত। আর অফ ক্যাম্পাসের কথা যদি বলি, সমাজ সেবা বলতে আমি যেটাকে বুঝাই, ইউনিভার্সিটির স্টুডেন্টদের ওয়েলফেয়ারটা বাদ দিলেও আমি যদি ইউনিভার্সিটির স্টুডেন্ট হয়ে দেশের নাগরিকের জন্য, সমাজের জন্য কিছু করতে না পারি, তাহলে আমি ইউনিভার্সিটির স্টুডেন্ট হওয়ার যোগ্যতা মনে করি না আমার আছে। তো একজন ইউনিভার্সিটি স্টুডেন্ট
তার ছোটবেলা থেকে বিভিন্ন ধরনের বইয়ে পড়ে আসে যে তাকে একজন স্টুডেন্ট হিসেবে, তাকে একজন ছাত্র হিসেবে সমাজের জন্য কিছু করতে হবে, মানুষের জন্য কিছু করতে হবে, তার দেশের জন্য কিছু করতে হবে, বাট তারা প্র্যাকটিক্যাল লাইফে সেটা চর্চা করে না এবং ওই জায়গা থেকে তারা অনেক বেশি ছিটকে পড়ে। আসলে তারা যখন রিয়েলিটিটা ফেস করতে থাকে, তারা তাদের ফ্যামিলি, তাদের আদার্স এডুকেশন, একাডেমিক লাইফের প্রেশার নিতে 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 তারা এই সব জিনিস থেকে দূরে চলে যায়। পরবর্তীতে তাদের যে সামাজিক যে দায়িত্ববোধ, এই দায়িত্ববোধ থেকে তারা অনেক বেশি ছিটকে পড়ে। তো আমার ইচ্ছা অফ ক্যাম্পাসে যদি আমি একজন সমাজ সেবা সম্পাদক হিসেবে কাজ করতে চাই, এটার আমি আমি মূলত যে কাজগুলো করে থাকি, আমি একজন স্টুডেন্ট হিসেবে আমি ইউনিভার্সিটির বাহিরে যে সকল কাজগুলো করে থাকি, তো আমার ইচ্ছা থাকবে দেশের বিভিন্ন ধরনের দুর্যোগ অথবা ধরেন বিভিন্ন ধরনের সমস্যা, আহ আর হচ্ছে আমাদের ইউনিভার্সিটির দুর্যোগ এবং সমস্যাগুলো সমাধানের জন্য যে ত্রাণ আহ, দেওয়ার যে প্রোগ্রামগুলো হয়ে থাকে সেগুলোতে সবাইকে আহ, নিয়োগ দেওয়া বা সবাইকে সেখানে উৎসাহ করা কাজ করার জন্য। আর আমাদের ইউনিভার্সিটির যে পাশের এরিয়াটা আছে, আমি পুরান ঢাকা এরিয়াটাকেও যদি কাউন্ট করি, সেখানেও তারা চাইলে পুরান ঢাকার বিভিন্ন ধরনের সমস্যাগুলা, সামাজিক আহ কাজগুলা তারা করতে পারে, সেখানে অংশগ্রহণ করতে পারে। আচ্ছা তো শুভ, আমি আপনার কাছে একটা প্রশ্ন রাখতে চাচ্ছি। মানে আমি আপনার প্রত্যেকটি মতামতকে খুবই 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 সম্মান এবং রেসপেক্ট জানাচ্ছি। তবে আমি আপনার কাছে যে একটা ব্যাপার নিয়ে খুবই জানতে আগ্রহী যে আপনারা যারা যোগ্য নির্বাচনে দাঁড়াচ্ছেন তারা সবাই একটা জিনিস বারবার ঘুরে ফিরে আনতেছেন। সেটা হচ্ছে তারা বলতেছেন তারা হসপিটাল বা আমাদের যে সেবা, মানে আমাদের স্বাস্থ্য খাতের যে ব্যবস্থাটা সেটা খুবই বাজে এবং সেটা খুবই 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 অনুন্নত অবস্থায় আছে। খাবারের কথাটা সবাই বলছেন। আচ্ছা, যোগসু যখনই দাঁড়াচ্ছে, আমরা বা আপনারা কেউ কি অন স্পট ইউনিভার্সিটির প্রত্যেকটা স্টুডেন্টের সাথে গিয়ে কখনো কি কথা বলে জিজ্ঞেস করেছেন যে আমার ইউনিভার্সিটিতে আসলে আমি যেই কারণটার জন্য আসি সেইটা কি আমি প্রপারলি পাচ্ছি কিনা? ইউনিভার্সিটিতে আমরা জানি ইউনিভার্সিটিতে অনেক ভালো একটা পরিবেশের প্রয়োজন হয়, তবে সেটা নেই। এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিবেশটা নেই। অনেকে কথা বলছেন বৃক্ষরোপণ নিয়ে, অনেকে বলছেন আমাকে ভোট দিলে আমি রাজনৈতিক হব না। কিন্তু পুরো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে সমস্যাটা সবচেয়ে বেশি সেটা হচ্ছে শিক্ষার্থীদের পড়াশোনা রিলেটেড অবস্থাব্য বা ব্যবস্থাপনা, বা শিক্ষক দ্বারা শিক্ষার্থীদের যে হ্যারাসমেন্টের শিকারটা হয় সামাজিক ভাবে অথবা একাডেমিক ভাবে, আপনারা কেউ কি সেটা নিয়ে কোনো কাজ করার চিন্তা ভাবনা করেছেন? জি ভাইয়া, টুটুল ভাইয়া, ধন্যবাদ আপনাকে একটু রিমাইন্ড করে দেওয়ার জন্য। আরেকটা এই ব্যাপার জন্য বিষয়টা একটু বলতে আমি চাচ্ছি, বলতে আমাদের চাচ্ছিলাম। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের, আমি দুঃখিত আপনার কথার মাঝখানে কথা বলার জন্য, তবে আমি একটা জিনিস আপনার কাছ থেকে এবং উপস্থিত সবার থেকে জানতে চাচ্ছি। আপনারা যারা পরবর্তী সময়ে সবচেয়ে ভালো পদগুলোর জন্য লড়াই করবেন, তারা হয়তো বা একটা ব্যাপারে জানেন, যারা ঢাকা থেকে যাতায়াত করে তাদের বাসের যে সংকটটা সেটা সবচেয়ে চরম সংকট। কিন্তু আপনারা কেউ কেন যেন এই যোগসু আন্দোলন করার সময় বা নির্বাচনের সময় বাস সংকটটা নিয়ে কেউ কথা বলতে চাচ্ছে না, যেটা কিনা মূলত প্রবলেম, সবচেয়ে বড় সমস্যা। খাদ্য সমস্যার গুলা অনেকে কথা বলছেন, বারবার ক্যাফেটেরিয়া নিয়ে আলোচনা হচ্ছে, কিন্তু কেউ এই যান চলাচলের আমাদের যে বাসের সংকট গুলো সেটা নিয়ে তারা কথা বলছে না তারা। ধন্যবাদ টুটুল ভাই। প্রথমত যেটা বলেছিলেন যে আমরা কি স্টুডেন্টদের ওপিনিয়ন গুলো জানতে চাচ্ছি কিনা বা এই ধরনের কোনো কর্মসূচি করেছি কিনা, আমাদের যশোর নির্বাচনে আমরা যারা স্বতন্ত্র হিসেবে দাঁড়িয়েছি অলরেডি হচ্ছে এখানে যারা আমাদের সাথে যোগদান করেছে এই লাইভে, তারা সবাই মূলত আমার যতটুকু মনে হয় বা আমি যতটুকু মনে করি সবাই স্বতন্ত্র থেকে দাঁড়িয়েছে। অলরেডি আমরা দেখেছি যে আমাদের বড় ভাইরা বিভিন্ন দলের প্রার্থী থেকে, বিভিন্ন সংগঠন থেকে হচ্ছে তারা বিভিন্ন ধরনের কর্মসূচি চালু করে দিয়েছে অলরেডি। তাদের মধ্যে শিবির থেকে হচ্ছে ক্লিনিং ক্যাম্পেইন অলরেডি করেছে তারা। তারপরে তারা হচ্ছে ফিল্টার দেখা থেকে অনেক ধরনের কার্যক্রম করে থাকে। আর আর আমাদের ছাত্র দলের বড় ভাইরা হচ্ছে অলরেডি মেডিকেল ক্যাম্পেইন করেছে, যেখানে হচ্ছে স্টুডেন্টরা তাদের চিকিৎসা সেবাগুলা, প্রাথমিক চিকিৎসা সেবাগুলা তারা নিতে পেরেছিল। আর আমার মেইন টার্গেটটা হচ্ছে মেডিকেল প্রবলেম গুলো সলভ করার জন্য। আমি তো প্রথমে হচ্ছে আমি যতটুকু নিজের এক্সপিরিয়েন্স থেকে, আমি যে একজন স্টুডেন্ট, আমার মতো করি তো আর ওই স্টুডেন্টরা হচ্ছে এখানে ইউনিভার্সিটিতে সমস্যাগুলো ফেস করে। তো আমি নিজে একজন স্টুডেন্ট হিসেবে যতটুকু আমি ফেস করেছি ততটুকু থেকে আমি এতটুকুই বুঝতে পেরেছি যে আমাদের মেডিকেলের সমস্যাটা হচ্ছে ওইখানকার ইনফ্রাস্ট্রাকচার, ওইখানকার যারা দায়িত্বে আছে তাদের অবহেলা, এবং তারা হচ্ছে ওইখানে কিছু দুর্নীতি বা করাপশনের সাথে রিলেটেড। সো আমাদের ফার্স্টেই হচ্ছে আমাদের যে টিমটা থাকবে, প্রতিনিধি টিম, তাদের সাথে বসে, প্রশাসনের সাথে বসে ওই সমস্যাগুলো, ওই রুট লেভেল গুলো আমাদের চিহ্নিত করে তারপরে হচ্ছে ওইখানে আমাদের যে যোগ্য ডাক্তার বা যোগ্য যে স্টাফ তাদেরকে নিয়োগ দেওয়ার যে বিষয়টা, এটা আমরা
আমি চেষ্টা করবো আমি যদি প্রার্থী হিসেবে থাকি বা আমাকে যদি কেউ মানে আমাকে যদি এখানে জয়যুক্ত করা হয়, তো আরো হচ্ছে টিচাররা যে আমাদের স্টুডেন্টদের হেনস্থা করে, এটা আমি যদি বলি, আমি নিজে স্টুডেন্ট হিসেবে এটা face করেছি আমার ডিপার্টমেন্টে, এবং আমি যাদের সাথে চলি, যে সকল ফ্রেন্ডদের সাথে চলি, তারাও ম্যাক্সিমামই হচ্ছে এই টাইপের সমস্যাগুলোর সাথে তারা অলরেডি ফেস করে আসছে। সো আমি মনে করি প্রত্যেকটা ডিপার্টমেন্টে একটা করে অভিযোগ বক্স থাকা দরকার, যেটা আমাদের গত বছর আমাদের যে ভাইস চ্যান্সেলর ছিলেন, ভাইস চ্যান্সেলর ম্যাম, উনি হচ্ছে ধর্ষণ রিলেটেড যে পার্টটা, ওইটা প্রিভেন্ট করার জন্য হচ্ছে একটা বক্স আমাদের প্রত্যেক মানে ফ্যাকাল্টির নিচে হলো রেখেছিলেন, যেখানে অভিযোগ বক্স হিসেবে রাখার কথা ছিল। তো আমি মনে করি পার ডিপার্টমেন্টে একটি করে অভিযোগ বক্স রাখা উচিত। আর হচ্ছে এটা বাস্তবায়ন করার দায়িত্বটাও আমাদের নিতে হবে। আমরা যারাই জয়যুক্ত হই না কেন, তাদের হচ্ছে দায়িত্ব নিয়ে এই কাজটা করতে হবে। আর স্টুডেন্টদের মতামতের জন্য আমরা সময় নিয়ে যদি এই কাজটা করতে পারি এনাফ। আর হচ্ছে ভাইয়া যেটা বলছেন সেটা হচ্ছে যাতায়াত, আমাদের যে পরিবহন সংকট, আমাদের স্টুডেন্টরা এনাফ পরিবহন সুবিধাটা পায় না। স্টুডেন্টের পরিমাণ অনেক বেশি কিন্তু বাসের সংখ্যা কম। আবার যদি বাসের বিষয়টাও বলি, যে আমাদের পুরো ক্যাম্পাসটা বাস দিয়ে ভরা, ক্যাম্পাসে হাঁটার জায়গা পর্যন্ত থাকে না। আর হচ্ছে ইউনিভার্সিটিতে এত পরিমাণ স্টুডেন্ট, বাট তাদের যে যাতায়াত সুবিধাটা নাই, এই বিষয়টা প্রিভেনশনের জন্য আমি মনে করি যারা হচ্ছে আহ, যাতায়াত রিলেটেড যে সম্পাদক পদে যারা থাকবে, তাদের অবশ্যই এটা, আমি মনে করি তাদের অবশ্যই এটা নিয়ে সমাধান করা উচিত। আমি আপাতত আমার সমাজসেবা বিষয়ক সম্পাদক হিসেবে আমার যতটুকু আমি করতে পারি বা যতটুকু আমি করতে পারবো, ইনশাল্লাহ আমি ততটুকু বলতে পেরেছি। টোটল ভাই। জি, ধন্যবাদ আপনাকে। এখন আমরা কথা বলতে চাচ্ছি আমাদের সদস্য তৌফিক 2022 সেশনের, তার সাথে। তৌফিক, আপনি মূলত কোন পদের জন্য যোগসুতে লড়াই করতে চাচ্ছেন, এবং আপনি নিজেকে ঠিক কোন পদের জন্য যোগ্য প্রার্থী হিসেবে সবার সামনে উপস্থাপন করতে চাচ্ছেন? আচ্ছা, ধন্যবাদ ভাই আপনাকে। আমি প্রথমে হচ্ছে রাজনাইট স্কলার এবং হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটিকে ধন্যবাদ জানাতে চাই যোগসু সিজনের মতো এরকম সুন্দর একটা আয়োজন করার জন্য। অলরেডি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে ক্যাম্পাসে হচ্ছে একটি যোগসুর আমেজ তৈরি হয়েছে। তো এই ধরনের আয়োজন প্রার্থী এবং ভোটারদের মধ্যে আরো হচ্ছে উৎসাহ উদ্দীপনা তৈরি করবে। আজকের প্রোগ্রামটা যারা দেখছেন এবং শুনছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই, এবং আজকের প্রোগ্রামের সঞ্চালনার দায়িত্ব আছেন যিনি, এবং আজকে আলোচনায় যারা অংশগ্রহণ করছেন তাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন। ফার্স্টে হচ্ছে আমার পরিচয়টা দিই। আমি হচ্ছে তৌফিক এনাম, ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, 18তম ব্যাচ। আপনি হচ্ছে যে কোশ্চেনটা করলেন, আমি হচ্ছে কার্যনির্বাহী সদস্য পদে এখন পর্যন্ত প্রার্থিতা ঘোষণা করেছি। উম, আমি হচ্ছে, আমি যদি একটা কথা বলি, এখানে হচ্ছে অনেকেই বললো যে হচ্ছে রাজনীতি করি দেখে হচ্ছে রাজনীতি আমি করি না বলে আমাকে ভোট দেবে। তো বিষয় হচ্ছে আমি আমার একটা আলাদা একটা পরিচয় দিই। তো আমি হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র দলের একজন কর্মী। আমি 18 ব্যাচ হওয়াতে আমি হচ্ছে এখন পর্যন্ত কোনো সাংগঠনিক পদ বা হচ্ছে দায়িত্বে নেই। তবে আমি একজন জাতীয়তাবাদী আদর্শের একজন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র দলের একজন কর্মী হিসেবে আছি। সো মানে হচ্ছে রাজনীতি, অনেকে বললো যে হচ্ছে রাজনীতি আমি করি না দেখে হচ্ছে আমাকে ভোট দিবে। তো যারা রাজনীতি করে তাদেরকে আসলে ভোট দিবে না, এরকম কিছু, মানে আমি এটা আসলে প্রশ্ন রাখতে চাই। মাননীয় সদস্যের প্রশ্নটি ছিল, যারা রাজনীতি করে না তাদেরকে, তাদের রাজনীতি না করার কারণেই নাকি জনগণ ভোট দিবে বা স্টুডেন্টরা ভোট দিবে, কিন্তু যারা রাজনীতি করে তাদেরকে কি তাহলে ভোট দিবে না? এটার পক্ষে বা বিপক্ষে যদি কারো কোনো কিছু বলার থাকে, পূর্ব বক্তব্য যারা প্রদান করেছিলেন তাদের থেকে যদি কোনো উত্তর আসে, তাহলে আমরা সন্তুষ্টি প্রকাশ করতে পারি। এখানে যে কেউ চাইলে আপনারা কথা বলতে পারেন। হ্যাঁ, শুভ, তুমি চাইলে বলতে পারো। একবার যদি রিপিট করতেন আর কি। এখানে তৌফিক বলতে চেয়েছে, সে হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের একজন সাংগঠনিক কর্মী হিসেবে আছে। তো পূর্ববর্তী বক্তব্য অনুযায়ী জীবন এবং শুভ, আপনারা দুইজন বলেছেন যে আমরা রাজনীতি করি না, তাই আমাদেরকে শিক্ষার্থীরা ভোট দিতে পারবে, এবং তৌফিক সে নিজে রাজনীতি করছে বিধায় তাকে কি তাহলে শিক্ষার্থীরা ভোট প্রদান করবে না, তার কোনো রাজনৈতিক ত্যাগ থাকার কারণে? আচ্ছা, আমি এটা ভাইয়াকে ক্লিয়ার করি। অলরেডি আমি বলেছি যে আমাদের এখানে অলরেডি হচ্ছে আদর্শ আছে, আমাদের বিশ্বাস আছে, এক একটা দল এক একটা সংগঠনের প্রতি আমাদের অনেক বিশ্বাস থাকে।
আমি নিজেও মনে করি যে আমাদের ইউনিভার্সিটিতে আমাদের ইউনিভার্সিটির রাজনৈতিক দলগুলো আছে তারা অলরেডি অনেক 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 ভালোভাবে নিজেদের কার্যক্রমগুলো চালাইতে পারে। অন্যান্য ইউনিভার্সিটিগুলোতে আমরা যেগুলো দেখি সেখানে দাঙ্গা লেগে থাকে সবসময়, বাট আমাদের ইউনিভার্সিটিতে আমরা দেখি যে ছাত্র দল, ছাত্র শিবির, বাকশাস, এরা সবাই মূলত মিলে তারপর হচ্ছে একসাথে কাজ করে। কেউ কারোর প্রতি অভিযোগটা খুব একটা আমি দেখি না, এবং এই জিনিসটা আমরা খুব একটা দেখি না আমাদের ইউনিভার্সিটিতে। এটার জন্য আমি গর্বিত। আমি অন্যান্য ইউনিভার্সিটিতে যে সকল সিনারি গুলা দেখি, সব থেকে বেটার লাগে আমার ইউনিভার্সিটিতে এই যে আমাদের বড় ভাইরা, আমাদের রাজনৈতিক দলগুলা সবসময় নিজেরা মিলেঝিলে কাজ করে, ট্রাই করে। অলরেডি জকসু শুরু হওয়ার আগে কিন্তু ওনারা অনেক ধরনের সামাজিক কাজ করে ফেলছে। আমি বলেছি ছাত্র দলের বড় ভাইরা অলরেডি মেডিকেল ক্যাম্প করেছেন, তারপর শিবিরের বড় ভাইরা ক্লিনিং ক্যাম্পেইন করেছেন। সো এটা হচ্ছে আমাদের স্টুডেন্টদের মন জয় করার একটা প্রসেস। সো আমি জানি আমাদের প্রত্যেকের একটা আদর্শ আছে, আমাদের প্রত্যেকের ফ্যামিলি একটা আদর্শ আছে। আমরা যারা হচ্ছে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মানে প্রার্থী হিসেবে প্রার্থিতা করছি, তাদের আমি মনে করি তাদের ভোটার আরো কম থাকবে। আমি মনে করি যে আমাদের জন্য এটা চ্যালেঞ্জিং। এটা আমি নিজে আমার ব্যক্তিগত দিক থেকে চ্যালেঞ্জটা একসেপ্ট করতেছি। আর হচ্ছে যারা রাজনৈতিক দল থেকে প্রার্থিতা করবেন তাদের জন্য তো অবশ্যই শুভকামনা থাকবে, বিকজ তাদের যে আদর্শ, তাদেরকে যারা সাপোর্ট করে, তাদেরকে যারা মনে প্রাণে ভালোবাসে, তারাই হচ্ছে তাদেরকে ভোট দিবে। আর অবশ্যই তারা আমাদের থেকে অনেক আগে এগিয়ে থাকবে, এটা নিঃসন্দেহে আমি বলতে পারি। এটাই বলার ছিল ভাইকে। আমি ধন্যবাদ আপনার মতামতের জন্য শুভ। তা তৌফিক, আমরা আপনার থেকে জানতে চাচ্ছি, ঠিক আপনি কার্যনির্বাহী সদস্য হিসেবে যদি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জোটসুতে দায়িত্ব পান, তাহলে আপনি কিভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমস্যাগুলোকে সমাধান করবেন, এবং সেক্ষেত্রে আপনি কি ভবিষ্যতে কখনোই আপনার রাজনৈতিক পরিচয়, ক্ষমতা দেখিয়ে কোনো প্রকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোনো সমস্যা বা প্রতিবন্ধকতা দূর করতে পারবেন কিনা? যেগুলো আমরা অনেক সময় দেখে থাকি যে সাধারণ একজন শিক্ষার্থী যে সমস্যাটা সাধারণত সমাধান করতে খুব একটা পারে না, একজন রাজনৈতিক পদবি অথবা রাজনৈতিক সংগঠনের সাথে যুক্ত একজন নেতা বা একজন স্টুডেন্ট এটা খুব দ্রুত সমাধান করতে পারে। আমরা কি আপনার থেকে এই রকম কোন সমস্যার সমাধান সবচেয়ে দ্রুত সলভ করতে পারবেন, এটা আশা করতে পারি? আচ্ছা, আমি প্রথমেই বলি হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় হচ্ছে আগামী 20 তারিখে হচ্ছে 20 বছর পদার্পণ করবে। তো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অনেক সমস্যা, আমরা যদি ক্যাম্পাসে মেন গেটে ঢোকার পর থেকে আমরা অনেক সমস্যা ফেস করি। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা অনেক সময় দেখি আমাদের যে বড় বড় সমস্যাগুলো আছে, হল সংকট, এরপর হচ্ছে আবাসন সমস্যা, আরো অনেক বড় বড় সমস্যার কথা আমরা কথা বলি। বাট আমাদের ক্যাম্পাসে অনেক সমস্যা আছে। তো একটা ক্যাম্পাসে 20 বছর বয়স হয়ে গেছে, ক্যাম্পাস অনেক ছোট ক্যাম্পাস, ঠিক আছে। তো ছোট ক্যাম্পাসের কথা যদি বলি, দেশের অনেক প্রাইভেট ইউনিভার্সিটি আছে, সেখানে হচ্ছে অনেক ছোট ক্যাম্পাস, তবে অনেক আধুনিকতা। বাট আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস গত 20 বছরে আসলে কতটা আধুনিকতা ছোঁয়া পেয়েছে, এটা আমার প্রশ্ন থেকেই যায় প্রশাসনের কাছে বা বিগত বছরগুলোতে যারা সরকার পরিচালনা করেছেন। সো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমরা যদি সমস্যাগুলো দেখি, অনেকে অনেক সমস্যার কথা বলেছে। তো এরপরে যদি আমি স্পেসিফিক কিছু সমস্যার কথা বলি, আমাদের হচ্ছে লাইব্রেরি সমস্যা। এখন অনেকে বলতে পারে লাইব্রেরি সমস্যা তো অনেক অনেক ক্ষেত্রে সমাধান করা হয়েছে বা এরকম কিছু, বাট লাইব্রেরি একটা সংকট আছে। আমরা যদি দেখি লাইব্রেরি একটা সংকট আছে, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের যে উন্মুক্ত লাইব্রেরিগুলো আছে, বিভিন্ন ডিপার্টমেন্টের ক্লাসরুম, সেগুলো ইউজ করা হচ্ছে। বাট আমাদের যে একটা সেন্ট্রাল লাইব্রেরি আছে, সেই সেন্ট্রাল লাইব্রেরির একটা সংকট বা হচ্ছে স্পেসের একটা বিষয় আছে। সো আমি যদি হচ্ছে কার্যনির্বাহী সদস্য পদে হচ্ছে নির্বাচিত হতে পারি, সো আমার ফার্স্ট এটা থাকবে হচ্ছে একটা কাজ, যে হচ্ছে লাইব্রেরিটা নিয়ে কাজ করা। আমাদের ক্যাফেটেরিয়ার বিষয় আছে, ক্যাফেটেরিয়ার খাবারের হচ্ছে সমস্যা আছে, এরপর ক্যাফেটেরিয়ার সংকটেরও সমস্যা আছে, ক্যাফেটেরিয়ার জায়গা নিয়ে সমস্যা আছে। সো আমার মেন একটা উদ্দেশ্য হচ্ছে যে কাজটা করা হচ্ছে, আমাদের সেকেন্ড ক্যাম্পাসের কাজ তো অলরেডি সেনাবাহিনীর হাতে দেওয়া হয়েছে, আমাদের একটা বৃত্তিরও একটা আমরা একটা হয়তো সামনে পাচ্ছি। সো আমাদের বর্তমান ক্যাম্পাস নিয়ে আমরা যে রানিং স্টুডেন্ট আছি এখন আপাতত হচ্ছে 20 ব্যাচ পর্যন্ত আছে, সামনে 21 ব্যাচ আসবে, 22 ব্যাচ আসবে। সো তারা কি আসলে সেকেন্ড ক্যাম্পাস পাবে কি পাবে না, এটা একটা প্রশ্ন থেকে যায়। সেক্ষেত্রে আমরা হচ্ছে বর্তমান যে ক্যাম্পাসটা আছে, এই ক্যাম্পাসটা নিয়ে আমরা কি করতে পারি? সবাই যদি সেকেন্ড ক্যাম্পাস, এরপরে হচ্ছে আবাসন ভাতা নিয়ে কথা বলি, আমাদের বর্তমান ক্যাম্পাসে যে সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলো কে সমাধান করবে তাইলে? আমরা কেন 20 বছর পরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে একটা আধুনিক ক্যাম্পাস করতে পারি নাই? বা আমাদের সেকেন্ড ক্যাম্পাস কবে হবে? 5 বছর পরে না? এই 5 বছরকে আমাদের এই বর্তমান ক্যাম্পাসের স্টুডেন্টরা কি হচ্ছে এইসব সমস্যার মধ্যে থাকবে?
বা এইসব সমস্যা নিয়ে তারা হচ্ছে তাদের শিক্ষা জীবনে পরিচালনা করবে? আমরা হ্যাঁ, জগন্নাথ তৌফিক, বিশ্ববিদ্যালয়। আমি যদি খুব ভুল না করি, আমি আপনার কথা মাঝখানে একটু বলতে চাচ্ছি। খুব যখন কিছুদিন, খুব বেশি সময় হয়নি যখন আমাদের শিক্ষার্থীরা তাদের আন্দোলন গুলো করেছিল যমুনাতে গিয়ে, আমরা সবাই সেখানে উপস্থিত ছিলাম। তখন বলা হয়েছিল যে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে দাবি দাওয়া গুলো ছিল সেগুলো পূরণ করা হবে, এবং সেগুলো যদি পূরণ হয়ে থাকতো তাহলে আমাদেরকে, আমাদের যত চাহিদা ছিল সেগুলো তারা পূরণ করে দিবে বলেছিল। কিন্তু এখন পর্যন্ত সেই কাজগুলো হয়নি। আপনি যদি ওই পদে আসন লাভ করেন, আপনি কি সেই জিনিসগুলো নিয়েও আবার পুনরায় বসবেন, এবং বা সেই জিনিসগুলো নিয়ে কি আপনি আবারও সমস্যা সমাধানের চেষ্টা করবেন কিনা? আচ্ছা, 5 আগস্ট পরবর্তী সময়ে রাজনৈতিক পরিবর্তনের পরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আন্দোলনের মাধ্যমে আমরা একটা প্রশাসন পেয়েছি। জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে আমরা ভিসি চেয়েছিলাম, আমরা সেটা পেয়েছি। লাস্ট হচ্ছে যমুনার আন্দোলনের পরে আমাদের প্রশাসন হচ্ছে অনেক আশ্বাস দিয়েছে। বাট আমার কাছে সত্যি বলতে মনে হয় কি, আসলে গত 1 বছর বা যাই বলি 1 বছর একটু বেশি সময়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন শিক্ষার্থীদের জন্য মানে কি এমন করতে পেরেছে, আমার একটা প্রশ্ন থেকে যায়। হ্যাঁ, আমরা এখন বলতে পারি যে হচ্ছে সেকেন্ড ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছে, আমাদের বৃত্তির ব্যবস্থা করেছে। বাট আমার কোশ্চেনটা হচ্ছে, শিক্ষার্থীরা সুফল ভোগ করতেছে ক্যাম্পাসে, এরকম কোনো কাজ এখন পর্যন্ত প্রিপারেশন করতে পেরেছে না? আমার তো মনে হয় যে পারেনি। তো আমি হচ্ছে কার্যনির্বাহী সদস্য পদে হচ্ছে প্রার্থিতা ঘোষণা করেছি। সেক্ষেত্রে আমার স্পেসিফিক কোনো হচ্ছে সম্পাদকীয় পদ নেই। সো আমার যারা সম্পাদকীয় পদে যারা নির্বাচিত হবেন, বাট আর আমি যদি নির্বাচিত সদস্য পদে হতে পারি, সো তাদের কাছে আমার একটা জবাবদিহিতার জায়গা থাকবে, মানে জবাবদিহিতা করতে পারবো বা জবাবদিহিতা নিতে পারবো তাদের কাছ থেকে, যে তারা আসলে তাদের যে সম্পাদকীয় সম্পাদকীয় পদ তারা সেখানে কাজ করতে পারতেছে কিনা। আমার সদস্য পদের আরেকটা সুবিধা হচ্ছে, যে নির্বাচিত হতে পারে, আমার একটা সুবিধা হচ্ছে আমি তাদেরকে জবাবদিহিতার মধ্যে রাখতে পারবো, তাদেরকে কোশ্চেন করতে পারবো। আর আমি হচ্ছে, আমরা তো শিক্ষার্থীদের প্রতিনিধি, যদি নির্বাচিত হতে পারি শিক্ষার্থীদের প্রতিনিধি হবো। সেক্ষেত্রে হচ্ছে আমি তো হচ্ছে নিজে বা নিজের টাকা পয়সা দিয়ে বা হচ্ছে অন্য কিছু দিয়ে শিক্ষার্থীদের হেল্প করতে পারবো না। আমার মেইন কাজটা হবে, আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যতগুলো সমস্যা আছে সেগুলোকে আমি প্রশাসনের উপর প্রেশার ক্রিয়েট করে আমি সেগুলো করতে পারি না। আপনি আরেকটা কোশ্চেন করেছেন যে হচ্ছে আমার রাজনৈতিক বিষয়ে। 5 আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট আর 5 আগস্টের আগে রাজনৈতিক প্রেক্ষাপট অনেক পরিবর্তন হয়েছে, সেটা হয়তো বা আপনারা আমাদের ক্যাম্পাসে যদি খেয়াল করেন তাহলে দেখতে পারবেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন রাজনৈতিক সংগঠন আছে। সেক্ষেত্রে তারা হচ্ছে যে সৌহার্দ্য বা সম্প্রীতির রাজনীতি বর্তমানে ক্যাম্পাসে পড়ছে, সেক্ষেত্রে বলা যায় যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় একটা রোল মডেল। তো আমি যদি নির্বাচিত হতে পারি, বাট আমার কিন্তু সেখানে রাজনৈতিক কোনো পরিচয় থাকবে না, আমি কিন্তু একটা শিক্ষার্থীদের প্রতিনিধি হব। সেক্ষেত্রে আমার রাজনৈতিক ক্ষমতা বা রাজনৈতিক পাওয়ার দেখিয়ে কোনো কাজ আমি আগে করতে পারবো কিনা, বা প্রশাসনকে এরকম কোন প্রেশারকে করতে পারবো না, সেটা আমি জানি না। মানে এটা করাটা আসলে আমি জানি না যে কতটা ঠিক হবে, কারণ আমি একটা শিক্ষার্থীদের প্রতিনিধি হবো, সেখানে আমার রাজনৈতিক পাওয়ার বা রাজনৈতিক ক্ষমতা দেখানো মানে কতটা ঠিক হবে আমার কাছে মনে হয় না। সো সেই ক্ষেত্রে আমি আমার সর্বোচ্চটা দিয়ে হচ্ছে আমার আহ শিক্ষার্থী যদি নির্বাচিত হতে পারি, আমার শিক্ষার্থীদের প্রতিনিধি হয়ে আমি সেই প্রশাসনের কাছে জবাবদিহিতা নিব, বা কোন কাজটা হচ্ছে হচ্ছে না, বা জগন্নাথ বিশ্বের সকল সমস্যার সমাধানে প্রশাসন আসলে কিভাবে ভূমিকা নিতে পারে। আসলে আমরা এখন পর্যন্ত হতাশ জগন্নাথ বিশ্বের প্রশাসনের কাছ থেকে, তারা আমাদের জন্য আসলে 5 আগস্ট পরবর্তী সময় কিছুই করতে পারেনি। আরো একটা কথা বলতে চাই, আমাদের বিশ্ববিদ্যালয় দিবস হয়, বিশ্ববিদ্যালয় দিবস সামনে হবে। সো বিশ্ববিদ্যালয় দিবস মানে শিক্ষার্থীদের একটা মানে আমরা যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়তেছি তাদের একটা আবেগের জায়গা বা আবেগের একটা বিষয়। তো বিশ্ববিদ্যালয় দিবসে আমি 18 ব্যাচের শিক্ষার্থী হিসেবে লাস্ট 2টা হচ্ছে বিশ্ববিদ্যালয় দিবস হচ্ছে পেয়েছি জগন্নাথে। তো একটা পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে বিশ্ববিদ্যালয় দিবসগুলোতে আসলে যেরকমটা হওয়ার কথা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এর কিছুই হয় না। আমরা যদি সামনের বিশ্ববিদ্যালয় দিবসের কথা দিকে তাকাই, তো সেক্ষেত্রে প্রশাসন এখন পর্যন্ত কি কি আয়োজন করবে বা শিক্ষার্থীদের জন্য কি করবে, এরকম কোনো হচ্ছে ধারণা বা কোনো কিছু আমাদের দিতে পারে নাই। তো আমি লাস্টে একটা কথাই বলতে চাই, দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে অনেক সমস্যা আছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অনেক সমস্যা আছে। মানে বিশ্ববিদ্যালয়গুলো যেসব সমস্যা থাকে সবকিছুই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আছে। বাট যেসব হচ্ছে আহ সুযোগ সুবিধাগুলো থাকার কথা, জগন্নাথ বিশ্ববিদ্যালয় অনেকটা পিছিয়ে, বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে তাকে অনেকটা পিছিয়ে আছে। সেক্ষেত্রে যারা সামনে যেহেতু যোগসুরের মতো একটা সুযোগ তৈরি হয়েছে, ছাত্র সংসদ নির্বাচন, সেক্ষেত্রে আমার একটা বিশ্বাস আছে যে শিক্ষার্থীদের প্রতিনিধির মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনের দিকে অনেক এগিয়ে যাবে। ধন্যবাদ আপনাকে, তৌফিক, আপনার বক্তব্যের জন্য। এখন আমরা যাব আমাদের
সর্বশেষ সদস্য ইসমাইলের কাছে। উনি 2023-24 সেশনের একজন শিক্ষার্থী। তো ইসমাইল, আপনি আপনার ব্যাপারে এবং আপনি কার্যনির্বাহী সদস্য পদে জন্য আবেদন করে মানে ওই পদে দাঁড়াতে চাচ্ছেন, আমরা আপনার থেকেই শুনতে চাচ্ছি আপনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হলে পরবর্তী সময়গুলোতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো নিয়ে আপনার পরিকল্পনা কি? সবাইকে আসসালামু আলাইকুম। আমি ইসমাইল হোসেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ 23-24 সেশনের শিক্ষার্থী। প্রথমেই ধন্যবাদ জানাই লাস্ট নাইট স্কলার এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি কর্তৃক সুন্দর আয়োজন এই যক্ষু সিরিজ এবং আজকের অনুষ্ঠান পরিচালনা সঞ্চালক এবং আমার সহ আলোচক বৃন্দ যারা দেখছেন সকলকে জানাই আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। তো প্রথমে আমি কেন আসলে যক্ষু প্রয়োজন, যক্ষু নিয়ে অনেক কথা হলো। আসলে দেখেন, আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়, আমি একটা ইন্টারভিউতে বলছিলাম যে সব থেকে যদি কোনো বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংখ্যার প্রয়োজন হয় সেটা হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। কারণ এখানে মানে এমন কোনো বিষয় নেই যেটা সমস্যা নেই, প্রত্যেকটা বিষয়ে সমস্যা রয়েছে। এই জন্যই সব থেকে মনে হয় যে এখানে সর্বপ্রথম যক্ষুটা প্রয়োজন। আর আসলে স্পেসিফিক কোনো বিষয় নেই। এই আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় যদি কোনো কথা বলেন, এখানে কয়েকটা দফা দিয়ে আসলে কোনো কাজ করা সম্ভব না। মানে প্রত্যেকটা বিষয়ে সমস্যা। এজন্য যেহেতু বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে কখনো যক্ষু নির্বাচন হয়নি, কলেজ আমল হয়েছে 38 বছর আগে, তো আমাদের যদি জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে ঢেলে সাজানো উচিত। তো আমি আশা করি যক্ষুর মাধ্যমেই জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রত্যেকটা বিষয় ঢেলে সাজানো যাবে। এবং প্রশ্ন করছেন যে আমি কেন আসলে এই পরে দাঁড়াতে আগ্রহী। ঢেলে সাজানো বলতে আপনি আসলে কি বোঝাচ্ছেন? মানে সমস্যাগুলো একাধারে সবগুলোকে একটার পর একটা সমাধান করা, নাকি একবারে সমস্ত সংগঠন নিয়ে সমস্যাগুলোকে, সবচেয়ে বড় বড় সমস্যাগুলোকে ফাইন্ড আউট করে সমাধান করা? মানে আপনি কিভাবে এটাকে ঢেলে সাজাতে চান? অবশ্যই আমি প্রথম মনে করি যেটা বড় সমস্যাগুলোতে হাত দেবে। এখন সমস্যা তো অনেকগুলো, ছোটখাটো সমস্যা আছে। ছোটখাটো সমস্যা তো থাকবে, সারা জীবন থাকবে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ধরেন বড় সমস্যা কি আছে, বা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হল থেকে শুরু করে সবকিছু আছে, এটা তো বড় কোনো সমস্যা না, এটা ছোটখাটো সমস্যা আছে। কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয় আমাদের বড় ধরনের সমস্যাগুলো বেশি। তো আমাদের প্রথমে আইডেন্টিফাই করতে হবে যে বড় ধরনের সমস্যা। তো অবভিয়াসলি এই অন্যান্য বক্তারা যা বলছেন সবার ইচ্ছা রয়েছে যে মোহাম্মদ ইসমাইল, সেকেন্ড আমার ক্যাম্পাসে কাজ। যত ধারণা আছে, মানে আমি এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে 2019-এর একজন শিক্ষার্থী। তো আমি যদি খুব ভুল না করে থাকি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বড় সমস্যাগুলো যদি কেউ বলতে চায়, বা আমি একজন জি জি সাধারণ জি শিক্ষার্থী যদি জি বলি, জি তাহলে আমি ঠিক যতটুকু মনে করি তা হচ্ছে আমাদের আবাসন সংকট, আমাদের বাসের সংকট, আমাদের আমাদের পরিবেশের একটা সংকট আছে, এবং সবচেয়ে বড় সংকট যেটা পড়ে এবং খুব সাম্প্রতিক সময় আমি শুনেছি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের খাবারের মান। মানে সবাই ক্যাফেটেরিয়া নিয়ে কথা বলছে, ক্যাফেটেরিয়া আসলে খুব ছোট্ট একটা জায়গা, এবং এখানে এত 13,000 বা এত এত শিক্ষার্থীর খাবারের চাহিদা পূরণ করা কোনোভাবেই সম্ভব না। খাবারের চাহিদাটা যদি আমি ক্যাফেটেরিয়া থেকে পূরণ না করি, তাহলে টিএসসি তো আমাকে সেখানে যেতে হচ্ছে, এবং টিএসসির পরিবেশটা, এটা পৃথিবীর কোনো সুস্থ মস্তিষ্কের কোনো মানুষের কাছে কখনো খাবারের যোগ্য জায়গা হতে পারে না। তো ঢেলে সাজানোর কথা যেটা আপনি বলেছেন, আমি সেজন্য একটু আর কি এখানে অ্যাড করছি যে এই সমস্যাগুলো হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। এবং লিফটের সমস্যা তো আসলে এটা একটা, মানে আমরা প্রত্যেকটা দিন যখন লিফটে করে যে ভবন নামা করি, আমরা প্রত্যেকটা মানুষই নিজের মনে মনে একবার করে ইয়ানাসি ইয়ানাসি পড়তে থাকি। তো আমার জানা মতে সবচেয়ে বড় সমস্যাগুলো হচ্ছে এই সমস্যাগুলো। পূর্ববর্তী যারা বক্তা ছিলেন, যেমন জীবন সরকার, শুভ, তৌফিক, তারা সবাই ক্যাফেটেরিয়া, লাইব্রেরি এবং হচ্ছে এই জিনিসগুলো নিয়ে আলোচনা করেছে। আপনি ঠিক এইগুলোর বাইরে গিয়ে কি কোনো ধরনের সমস্যার সমাধান করতে চাচ্ছেন জি শিক্ষার্থীদের জি জন্য, নাকি এই জি সমস্যাগুলো আসলে আমি জি ধন্যবাদ। আমি আর ইশতেহারের কথা বলি। আমি নির্বাচনী ইশতেহার প্রধানত 3টা দিয়েছিলাম। আসলে আমি মনে করছিলাম যে শিক্ষার্থীদের যা সমস্যা, যক্ষুতে যারা নির্বাচিত হবে সকলের সব সমস্যা নিয়ে কাজ করতে হবে, এখানে একক কোনো বিষয় না। এবং আমি এবং এর বাইরে আমি কয়েকটা সমস্যা আইডেন্টিফাই করছিলাম। যে প্রথম সমস্যা হচ্ছে আমাদের কোনো সেন্টার অ্যালাম নেই। তো আমি নির্বাচন ইশতেহার দিয়েছিলাম যে আমি নির্বাচিত হলে প্রথমে আমার কাজ থাকবে যে সবাইকে নিয়ে সেন্ট্রাল অ্যালামনাই তৈরি করা। এখন দেখেন যে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে কিন্তু সেন্ট্রাল অ্যালামনাই, আপনি যদি চিটাগাংয়ের কথা বলেন বা জাহাঙ্গীরনগরের কথা বলেন বা ঢাকা ইউনিভার্সিটির কথা বলেন, যে কোনো ইউনিভার্সিটির কথা বলেন, তাদের একটা সেন্ট্রাল অ্যালামনাই আছে। দেখেন খুলনা ইউনিভার্সিটির মতো ইউনিভার্সিটি অ্যালামনাইয়ের উপর ডিপেন্ড করে অনেক কিছু করে। এবং দেখেন এটি শুধু খুলনা ইউনিভার্সিটির কথা বলছি না, অক্সফোর্ড ইউনিভার্সিটি তো এখানে অ্যালামনাই এবং দাঁতের উপর সবকিছু চলে। কিন্তু আমাদের জগন্নাথ আসলে অ্যালামনাইটাই নেই। তো
সেন্ট্রাল অ্যালামনাই নেই। ডিপার্টমেন্ট ভিত্তিক কয়েকটা আছে, বিপিএর গুলো অনেক হার্ড, কিন্তু সেন্ট্রাল নেই। তা আমার প্রথম কাজটা হলো সেন্ট্রাল অ্যালামনাই। দেখেন সেন্ট্রাল অ্যালামনাই যদি থাকতো তাহলে আমরা অ্যাটলিস্ট 2-3টা হল করতে পারতাম। কারণ দেখেন আমাদের তো অনেকগুলো কৃতি শিক্ষার্থী আছে, যদি আমরা কলেজের অনেক কৃতি শিক্ষার্থী আছে, আমাদের তো অনেকজন এমপি হয়েছে বা এরকম অনেক বড় বড় কর্পোরেট সেক্টরে জব করছে। তো এক টিচারের সাথে কথা বলছিলাম যে মানে আমাদের জগন্নাথের কর্পোরেট সেক্টর অনেক আগে আছে, যে পাবলিক ইউনিভার্সিটির কথা বলা যায়। তো সেখানে আমরা তাদের কাউকে একসাথে নিয়ে কাজ করতে পারি। তো আমার প্রথম কাজটা হবে অ্যালামনাইটা করতে। অ্যালামনাই থেকে আমরা কিছু হলেও সমস্যার সমাধান করতে পারি। এবং আরেকটা আমাদের ক্রাইসিস আমাদের জগন্নাথ আইডেন্টিটি। বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল অ্যালামনাই হবে, যেটা আপনার ভাষ্য মতে, সেটা কি আসলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য ঠিক এতটুকু গুরুত্বপূর্ণ রোল পালন করবে আপনার মনে হয়? কেননা আমি যদি আপনাকে অ্যালামনাইয়ের ব্যাপারে বলি, তাহলে রিসেন্ট সময় আগে ডোনাল্ড ট্রাম্প হার্ভার্ড ইউনিভার্সিটির তাদের যে ডোনেশনটা সেটা বন্ধ করে দিয়েছিল, প্রায় $1 বিলিয়ন মতো, হয়তো বা একটু কম বেশি হতে পারে, আমি সঠিক মনে করতে পারছি না। তবে আমি যতটুকু জানি হার্ভার্ড ইউনিভার্সিটির অ্যালামনাই $238 মিলিয়ন পরিমাণ তাদেরকে সহায়তা প্রদান করেছিল, এইরকম একটা অ্যামাউন্ট। তো আপনি কি মনে করেন যে হার্ভার্ড ইউনিভার্সিটির মতো আন্তরিক হবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল অ্যালামনাই? হয়তো বা ওই লেভেলের না, তবে তারা কি ঠিক এইরকম ভাবে হেল্প করতে আগ্রহী হবে? অবশ্যই আমি মনে করি যে, কারণ এখন আপনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়ছেন, জগন্নাথে পড়ছে আপনার তো একটা মায়া টান থাকবে, সমস্যাটা আপনি জানেন। এখন কথা হচ্ছে আমরা তো প্রথমে তাদেরকে এক জায়গায় আনতেই পারি, এটা হচ্ছে সমস্যা। দেখেন প্রত্যেকটা ইউনিভার্সিটি, আপনি হার্ভার্ডের কথা বলছেন বা অক্সফোর্ডের কথা বলেন, যার কথা বলেন, যে আমরা ওই লেভেলে পারবো না কিন্তু কিছুটা হলেও পারবো। আমি বলছি না যে অ্যালামনাইয়ের মাধ্যমে সবকিছু সমাধান করা সম্ভব, কিন্তু কিছুটা অনেকটাই সমাধান করা সম্ভব হবে আমার মনে হয় এটা। এবং 2 নম্বর যেটা কথা বলছি যে সব থেকে যেটা সমস্যা, শুধু আমি সমস্যার কথা বলছি না, এটা একটা আইডেন্টি ক্রাইসিস আছে জগন্নাথে, যে আমরা আসলে কোথাও গিয়ে মানে কাজটা করে নিতে পারি। দেখেন একটা অন্যান্য ইউনিভার্সিটির কথা, আমি ঢাকা ইউনিভার্সিটির উদাহরণটা বেশি দিই। ঢাকা ইউনিভার্সিটি কাজটা যেভাবে আগায়, আমাদের কাজটা আগায় না। মানে আমাদের আইডেন্টি ক্রাইসিস রয়েছে, মানে আমরা আমাদের ভয়েসটাকে মানে জনসাধারণের কাছে বা রাষ্ট্রের কাছে খুব বেশি ভালো করে পৌঁছাতে পারি। দেখেন আমাদের জগন্নাথের অনেক শিক্ষার্থী রয়েছে এখানে, আমাদের তো আজকালের ইউনিভার্সিটি, 20 বছরের, কিন্তু জগন্নাথ তো 20 বছর। সেই ব্রিটিশ আমল থেকে শুরু করে প্রত্যেকটা আন্দোলন, প্রত্যেকটা সেক্টরে জগন্নাথের শিক্ষার্থী রয়েছে, কিন্তু আমাদের দুর্ভাগ্যবশত আমরা সেই কাজটা করতে পারি না। তাদেরকে এক জায়গায় নেই, কিছু শিক্ষার্থীকে আমরা জানতে পারি। আপনি বলতে পারেন না জগন্নাথের কিছু শিক্ষার্থী পারে যে তাজউদ্দিন আহমেদ অনেকজন জগন্নাথ শিক্ষার্থী, অনেক বড় বড় মানে ব্রিটিশ আমলের ভারতের উপমহাদেশে কয়েক বিখ্যাত লোক জগন্নাথের ছিল, কিন্তু আমরা ওই আইডেন্টিটাই মানে রাষ্ট্রের ফোকাস আনতে পারি। এটা খুব একটা সমস্যার সমাধান না, তবে আমার মনে হয় যে এটা সবচেয়ে গুরুত্ব সহকারে দেখা, কারণ এটা ভবিষ্যৎ প্রজন্মকে লক্ষ্য করে এটা কাজ করবে। আর আরেকটা বিষয় হচ্ছে অবশ্যই যে আমাদের একটা ব্যান্ডউইথ, যে ওয়াইফাই সিস্টেমটা একদমই নর্মাল। আমরা চেষ্টা করবো যদি যক্ষ নির্বাচন, এখন আমার একার দ্বারা কখনো সম্ভব হবে না, কারো একার দ্বারা সম্ভব হবে না, বিপির একার দ্বারা সম্ভব হবে না। যক্ষর কাজে 19 জন যে প্রার্থী আছে সবাইকে নিয়ে কাজ করে। সেই হিসাবে আমি বলবো যে এখানে এখন আপনার অনেক ইয়েটা ইলন মাস্কের ইয়েটার নাম কি জানো, সরি, স্টারলিংকের কথা বলছি। স্টারলিংক আনার জন্য চেষ্টা করবো, যেটা একা সম্ভব না। এটা হচ্ছে জগন্নাথ, যক্ষু এবং প্রশাসন থেকে শুরু করে সবাইকে নিয়ে কাজ করতে হবে, এটা আনার জন্য চেষ্টা করতে হবে। আর আপনি প্রথমেই কথা বলেছেন যে টিএসসি বা খাবারের মান উন্নয়ন। দেখেন টিএসসির সমাধানটা আপনি নিজেও জানেন, কিন্তু আসলে এই এতদিন কাজটা ছিল প্রশাসনের কাছে, এই জন্য তারা করেনি। কিন্তু যখন প্রশাসনের কাছে না থেকে যক্ষু নেতাদের কাছে থাকবে, তখন এটা কাজটা দ্রুত করা সম্ভব। এখন আমি মনে করি যে টিএসসি যদি কয়েক মানে অ্যাটলিস্ট 5-6 তলা যদি একটা বিল্ডিং করা যায়, সেখানে দেখেন ওখানে যদি আমরা ভূমি অধিগ্রহণটা ভালো করে করতে পারি, ওই জায়গাটা সমস্যা আছে, ওইটা যদি ভালো করে করতে পারি, 5-6 তলা যদি অ্যাটলিস্ট বিল্ডিং করতে পারি, ওখানে কয়েকটা খাবারের দোকান থেকে ভালো ভালো মানের খাবারের দোকানগুলো সিস্টেম করতে পারি, বা সাংস্কৃতিক ক্লাবগুলো ওখানে করতে পারি, তাহলে এটা সম্ভব। এটা আর হচ্ছে আরো একটা বিষয় যে আমি চাই যে পুরান ঢাকায় কয়েকটা হল প্রয়োজন। দেখেন এই ডাকসু নির্বাচনের পরপরই এই ইরা দেখেন চায়নার সাথে একটা প্রকল্প একটা ইয়ে করেছে, সেখানে তারা 5,000 শিক্ষার্থীর জন্য একটা হল নির্মাণ করে। কিন্তু এইটাই কিন্তু 1 বছর আগে, ঠিক 1 বছর আগে, 1 বছরের আগ পিছে এরকম হবে যে আমাদের শিক্ষকরা মানে সিদ্ধান্ত নিয়েছিল চায়নার সাথে প্রকল্প কাজ, সেখানে আমাদের ডিপার্টমেন্টের এক টিচারই দায়িত্ব ছিল, কিন্তু দেখেন সেটা এখন 1 বছর ধরে কাজ হচ্ছে, এরকমই থাকবে। তো
এই চায়নার সাথে প্রকল্পটা ঢাকা বিশ্ববিদ্যালয় হওয়ার আগে আসলে জগন্নাথে হওয়ার কথা ছিল, কিন্তু আমরা ওইভাবে আনতে পারিনি। তো যখন যকসুর মাধ্যমে এটা সম্ভব হবে, এটা দ্রুত সম্ভব হবে। আরো যে খাবারের মানের কথা বলছেন, দেখেন এই যে আমাদের যে এতগুলো শিক্ষার্থী মানে থাকবে, আমি নিয়োগ হবে, যে সমাজসেবা সম্পাদক বলেন বা কার্যনির্বাহী সদস্যগুলো রয়েছে, তো তারা তার বসে কাজ করবে। তারা অবশ্যই খাবারের নিয়ন্ত্রণ গুলো অবশ্যই দেখবে। আরেকটা বিষয় যে এখন আপনি খাবারের নিয়ন্ত্রণে প্রশাসনকে প্রশ্ন করেন, তো এই জন্য প্রশাসন এটা আপনার জবাব দিলেও আপনি কি করতে পারেন? জবাব ধরেন আপনার প্রশ্নের উত্তর দিল না, আপনি কি তাকে পদত্যাগ চাইলে কিছু পদত্যাগ করবে বা কিছু বলতে পারবেন? তাদের ম্যান্ডেটটা কে দিয়েছে? আর রাজনৈতিক দলগুলো আপনি ম্যান্ডেট দেন না, তারা তার নিজ দলের কাজ করে, তারা পুরো শিক্ষার্থীকে কখনো ওইভাবে মানে ধারণ করে না। তো সেই জায়গা থেকে আপনি যখন মানে যকসু নির্বাচন করবেন, আপনি নেতা নির্বাচন করবে, সে অবশ্যই আপনার ম্যান্ডেট নিয়ে কাজ করে, আপনার সমস্যা নিয়ে কাজ করে। আপনি সমস্যা বললে সেটা সমাধান হবে, যে কোনো সমস্যা। এজন্যই আপনি বলছি যে বলতে এইটার চাচ্ছেন, একটি মাধ্যমে কথা বললেন যে যারা রাজনৈতিক দলের হয়ে কাজ করবে তারা রাজনীতিক না, মানে আসলে রাজনীতি ক্লিয়ার করে, এটা ক্লিয়ার মানে করে তারা আমি বলছি যে রাজনীতির জন্য করবে, তারা শিক্ষার্থীদের জন্য কি করবে না, এটা কি আপনি না, বুঝতে চাচ্ছেন? না, আমি ওটা বলতে চাচ্ছি না, আমি ক্লিয়ার করি। আমি বলছি এখন আপনি যে রাজনৈতিক দলের ধরেন ছাত্র দলের আহ্বায়ক হিমেল ভাইকে আপনি নির্বাচন করেছেন, হিমেল ভাইকে নির্বাচন করে ছাত্র দল, শিবিরে যে রিয়াজুল ভাই আপনি নির্বাচন করেছেন, রিয়াজুল ভাই শিবির থেকে। তো কিন্তু যকসুতে নির্বাচন তো কোনো প্যানেল থেকে আসবে না। যকসুতে নির্বাচন থেকে সকল শিক্ষার্থী থেকে হবে, বিবিধ নির্বাচন হবে। অবশ্যই এটা সকল শিক্ষার্থী থেকে হবে, আমি এই কথাটা বলতে চাচ্ছি। আর রাজনীতির বিষয় আমার পেছনে তো বিড়াল, আমরা কাঠেরও এটা ইঁদুর ধরলেই হবে, আমার দরকার ইঁদুর ধরা। সে রাজনীতি করুক কি না করুক এটা আমার মেন বিষয় না। তবে এটা হচ্ছে বিষয়। বুঝতে পেরেছি, ধন্যবাদ। আম, এখন আমাদের সাথে উপস্থিত থাকা প্রত্যেক বক্তারই বক্তব্যগুলো আমরা শুনলাম। এখন আমি আসলে কিছু প্রশ্ন করতে চাচ্ছি, যদি কোনো সমস্যা না হয় তাহলে আমি প্রশ্নগুলো করতে চাচ্ছি আমাদের উপস্থিত সবাইকে। আচ্ছা, আমরা সবাই যোগসু নিয়ে খুবই আলোচনা এবং আগ্রহ প্রকাশ করছি। আমার একটা প্রথম প্রশ্ন আছে যে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কি যোগসু ভবন আছে, যেখানে আমরা যোগসু নিয়ে নির্বাচিত প্রতিনিধিরা কাজ করবেন কোথায় বসে? মানে তারা কি কাঁঠালতলায় বসে কাজ করবেন, তারা কি সায়েন্স ফ্যাকাল্টির ওখানে কি কাজ করবেন, নাকি হচ্ছে তারা শহীদ মিনার বা রফিক ভবন, কোথায় তারা কাজ করতে চাচ্ছেন? আমি এটা উপস্থিত যে এখানে যারা আছেন তাদের সবার থেকে উত্তর আশা করতে আসলে। আচ্ছা, আচ্ছা, প্রথমে আমি বলি, যখন এইটা হচ্ছে আমাদের, এটা তো আপনার বা আমাদের স্টুডেন্টের ব্যর্থতা না, এটা হচ্ছে প্রশাসনের ব্যর্থতা, কারণ তারা এটা ভবন তৈরি করতে পারে। আর আগে তো হয়নি, যখন কোনো নীতিমালা যেখানে ছিল না সেখানে ভবন তৈরি আপনি আশা করছেন কোথা থেকে? এটাই তো মেন বিষয়, যখন কোনো আইনই ছিল না। তো যখন মানে এটা একটা মেন বিষয়, যখন আইন ছিল না তখন আপনি করেন হুট করে, প্রথম যখন নির্বাচন হচ্ছে সেখানে আপনি ভবন সহ বড় বড় আশা কিছু করতে পারেন না। তো যখন এবার যেহেতু যখন নির্বাচন হবে, এখন আশা করি এটা সলভ হবে। সলভ এখন এখন আপনি নির্বাচনের আগেই কিভাবে সলভ করতে পারবেন? এটার জন্য নির্বাচিত প্রতিনিধি, সাধারণ শিক্ষার্থী সবাই মিলে এবং প্রশাসনের সকল সকল কিছুর উদ্যোগেই তো কিভাবে তারা কি করবে, তার তো কোথায় বসবে সেটা ঠিক করতে পারবে। এখন আপনি আমি তো নির্বাচন আগে তো সলিউশনটা দিতে পারি না। আচ্ছা, আমরা যদি এটাকে ধরে নিই যে আমাদের এর আগে কখনো যোগ্য নির্বাচন হয়নি, তবে আমরা কি অন্তত এইটুকু আশা করতে পারি না যে যারা যোগসু প্যানেল থেকে বা যোগসুর হয়ে নির্বাচন করবে, তারা ন্যূনতম একটা রুম অথবা একটা জায়গা বা একটা ফ্লোর তারা পাবে এই যোগসু নিয়ে কাজ করার জন্য? মানে এটা কি আমরা এক্সপেক্ট করতে পারি না? সেটা হয়তোবা যারা যোগসু থেকে বা যোগসুর হয়ে প্রতিনিধি দাঁড়াবেন, অথবা তারা প্রশাসনের থেকে একটা জায়গা ব্যবস্থাপনা, এটা কি পসিবল হচ্ছে হ্যাঁ, না? আচ্ছা, অবশ্যই পসিবল হবে। এখন আপনি যদি অবকাশ ভবনের যে ক্লাবগুলো দেখেন, যে সামাজিক সংগঠনগুলো দেখেন, তো সবার তো একটা করে ভবন আছে, তাই না? এই সামাজিক সংগঠন যদি একটা ভবন থাকে তাহলে যক্ষুর কোনো একটা মানে একটা ভবন থাকবে না কেন? এটা অবশ্যই ভবন। আর হচ্ছে এখন দেখেন বিডিও বিল্ডিং এ কয়েকটা রুম ফাঁকা আছে, কয়েকটা আমার জানা মতে 3-4টা রুম মনে হয় ফাঁকা আছে, কোনো ক্লাস হয় না। বা এটা এখনো কোনো অনেক ডিপার্টমেন্ট যায়নি, এরকম আছে মেবি। আর এভাবে সম্ভব যে কোনো কয়েকটা দু একটা মানে সমস্যা সমাধান করা সম্ভব, একটা রুম নিলেই তো যায়। এখানে 19 জন সদস্য, খুব বেশি বড় জায়গাও না। তৌফিক কিছু বলতে চাচ্ছেন সম্ভবত। আমি যদি ভুল না করি বা আমার যদি তথ্যে কোনো ভুল না থাকে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের হয়তো কোনো একটা রুম আছে অবকাশ ভবনে, আমার যদি কোথাও ভুল না হয়। আচ্ছা,
যারা হচ্ছে এখন যোগ্যতে দাঁড়াচ্ছেন, এখন আমি কিছু যদি জানতে চাই আপনাকে, মোটামুটি আপনারা যারা বর্তমান সময়ে যোগ্য নির্বাচনের জন্য নিজেদেরকে প্রতিনিধি দাবি করছে, তারা অনেকে অনেক সমস্যার কথা বলছেন এবং তারা এটা সমাধান করবেন। আচ্ছা, এই সমাধানগুলো যারা করবেন, তারা এই সমাধানগুলো যে চিরস্থায়ী সমাধান হবে এবং সেটাতে পরবর্তীতে আবারও ফেরত আসবে না, তার কি কোনো গ্যারান্টি দিতে পারছেন যে আমি এই সমস্যাটার সমাধান করে গেলাম এবং এইটা ভবিষ্যতেও আর কখনো ফেরত আসবে না? এরকম কোনো গ্যারান্টি কি আপনারা দিতে পারছেন শিক্ষার্থীদেরকে? নাকি ওই যে অনেকটা রাজনৈতিক দলগুলো অনেক সমস্যার মতো, যে তারা ভোটের আগে প্রত্যেকটা সমস্যার সমাধান দিবে বলে আশ্বাস দেয়, কিন্তু যখন নির্বাচন শেষ হয় তারা জয়লাভ করে, তারা আর কখনোই ওই কর্মকাণ্ড গুলোতে আর ফেরত আসতে চায় না, তারা তখন জনগণকে। আপনারাও কি সেরকম কিছু করবেন কি? হ্যাঁ, শুভ কিছু বলতে চাচ্ছি, ধন্যবাদ, কি বলতে পারেন? ভাইয়া, আমাদের যে এতক্ষণ যে ইসমাইল ভাই, তৌফিক ভাই, জীবন ভাই যতটুকু বললেন যে ইউনিভার্সিটির সমস্যাগুলা সমাধান করতে আমরা যতটুকু প্রতিশ্রুতি দিচ্ছি, এখন যদি আমি টোটালটাকে সামারাইজ করে বলি, আমাদের ইউনিভার্সিটির এমন একটা অবস্থা যে সর্বাঙ্গে ব্যথা, ওষুধ দিব কোথা। সো এই সব ধরনের সমস্যাগুলা সমাধান করার জন্য আমি মনে করি সম্পাদকীয় পদগুলা পাশাপাশি আমাদের যে সদস্য পদ, পাশাপাশি আমাদের যে ভিপি, সবাই মিলে আমাদের এই সমস্যাগুলোকে ফাইন্ড আউট করে তারপর সমস্যাগুলো সমাধান করতে হবে। এখন আমরা যারা প্রতিশ্রুতি দিচ্ছি, আমাদের যাদের যাদের যে সকল প্রতিশ্রুতিগুলো রয়েছে, আমরা যদি দায়িত্ব নিয়ে সেগুলো আগে ফিল আপ করতে পারি, প্রত্যেকের প্রতিশ্রুতিগুলো যদি প্রত্যেকে ফিল আপ করতে পারি, আই হোপ সো এই জিনিসগুলো রিপিট করবে না। আর যদি রিপিট করেও, আমাদের নির্বাচনের যে নিয়ম বা অন্যান্য ইউনিভার্সিটি নির্বাচনের যে নিয়ম, সেটা হচ্ছে পার ইয়ার হচ্ছে একটা করে নির্বাচন হয়। সো আমাদের নির্বাচনের আমাদের যে বছর বা আমাদের যে মেয়াদকালীন থাকবে, এই সময়টাতে যদি আমরা নিজেদের প্রতিশ্রুতিগুলা বহাল রাখি, আমাদের কাজগুলা বহাল রাখি, তাহলে প্রত্যেক বছর এরকম যেমন প্রার্থী আসবে, তারা যদি নিজেদের প্রতিশ্রুতিগুলা বহাল রাখতে পারে। বা আমি যদি প্রথমে একটা জিনিস বলি, সেটা হচ্ছে আমাদের যশোর নির্বাচন কিন্তু এই অনেক দিন পর বা অনেক বছর পর হচ্ছে প্রথমবার হচ্ছে। এটা হতে পারে একটা ট্রায়াল, যে মানুষ তো, আমরা যারা স্টুডেন্টরা আছি তারা তো অ্যাকচুয়ালি নিজেদের বিশ্বাস বা আমাদের ব্যক্তিগত আদর্শ থেকে ভোট দিয়ে তারপর হচ্ছে জয়যুক্ত করব। তো পরবর্তীতে দেখা যাবে যে তারা কতটুকু কাজ করতে পেরেছে। এবং জিনিসটা হবে এরকম যে আহ রাখালের যে রাখাল গরু ভাগের যে গল্পটা সেরকম, যে আমরা যদি মিথ্যা কথা বলি বা আমাদের যারা প্রার্থী থাকবে তারা যদি বিজয়ী হয়ে পরবর্তীতে কাজগুলো না করে, তারা তো পরবর্তীতে আর কাজ করার সুযোগ পাবে না বা স্টুডেন্টদের ভরসার তারা পরবর্তীতে আর অর্জন করতে পারবে না। সো আই থিংক এটা আমাদের প্রথম নির্বাচন হিসেবে আমি মনে করি এটা সম্ভাবনাও রয়েছে। আর সম্ভাবনা যদি থাকে, পরবর্তীতে এটা ফিক্স করারও সুযোগ রয়েছে। টুটুল ভাই। ধন্যবাদ। আহ সম্ভবত আমাদের সাথে, হ্যাঁ হ্যাঁ, তৌফিক আপনি কিছু বলতে চাচ্ছেন? ভাই আমি এখানে একটু অ্যাড করতে চাই, বিষয়টা হচ্ছে হ্যাঁ। অনেকে এরকমও প্রশ্ন তোলে যে হচ্ছে আসলে এইবার যোগসু নির্বাচন হবার পরে পরবর্তীতে যোগসু নির্বাচন হবে কিনা। বাট আর আপনি যেটা বললেন যে হচ্ছে তারা আসলে নির্বাচিত হবার পর তারা কাজগুলো করবে নাকি আগের মধ্যে থাকবে সবকিছু। তো আমি মনে করি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনেক সচেতন, বিশেষ করে 5 আগস্টে পরে আরো বেশি সচেতন। তারা হচ্ছে কথা বলার সুযোগ বা তাদের অধিকার নিয়ে কথা বলার সুযোগ পাচ্ছে। তো আমার কাছে যে বিষয়টা মনে হয় যে হচ্ছে যোগসুতে যারা প্রতিনিধিত্ব করবে বা যারা নির্বাচিত হবে, তারা হয়তো বা যদি তাদের সদিচ্ছা বা বিশ্ববিদ্যালয়ের প্রতি ভালোবাসা থাকে, তারা হচ্ছে তাদের কাজগুলোতে কোনো গাফিলতি করবে না। আর শিক্ষার্থীরা, সাধারণ শিক্ষার্থী তাদের ভোট, তাদের ভোটের মাধ্যমে তাদের নির্বাচিত করবে। সো সাধারণ শিক্ষার্থীদের কাছে তাদের একটা জবাবদিহিতার জায়গা থাকবে। আর প্রশাসনের বিষয়টা যদি বলি, আসলে যারা প্রতিনিধি হবে তারা তো হচ্ছে আর আহ, নিজে কাজ করবে না, তারা হচ্ছে প্রশাসনের মাধ্যমে কাজগুলো করাবে। তো প্রশাসনেরও এখানে একটা ইচ্ছা বা সদিচ্ছার বিষয় থাকতে হবে। তো প্রশাসন যদি আসলে এই 5 আগস্টের পরে যে সমস্যাগুলো তারা সমাধান করতে পারে না সেরকম ভাবে যদি চলতে থাকে, তাহলে এই সমস্যাগুলো থাকবে। আমি আগে আর একটা বিষয় নিয়ে কথা বলতে চাই, এখানে টিএসসি বিষয় আসছে। তো টিএসসি বিষয়টা একটু ঝামেলা আছে। তো আমি যদি সেকেন্ড গেটের কথাটা বলি, আমাদের কিছুদিন আগেও সেকেন্ড গেটে হচ্ছে চায়ের দোকান থেকে শুরু করে অনেক আমরা আড্ডা দেওয়ার মতো একটা জায়গা ছিল। সো সেই দোকানগুলো হচ্ছে সিটি কর্পোরেশন থেকে আসলে ভেঙে দেওয়া হয়েছে। সো আমাদের যেহেতু হচ্ছে ক্যাফেটেরিয়ার সংকট আছে, খাবারের মানেও সমস্যা আছে, সেকেন্ড গেটে আসলে হচ্ছে প্রশাসনের উদ্যোগে খাবারের দোকান বা হচ্ছে
কয়েকটা চায়ের দোকান বা হচ্ছে কয়েকটা খাবারের দোকান আসলে এরকম ভাবে করা যায় কিনা, এগুলো হচ্ছে প্রশাসনের কাছে আসলে প্রশ্ন করতে হবে। আরো একটা বিষয়, কিছুদিন আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি থেকে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আশেপাশ থেকে হচ্ছে যে একটা আহ যে অবৈধ দোকানপাট যে সরানোর একটা উদ্যোগ নেওয়া হয়েছিল, কিছুদিন সেই বিষয়টা থাকলেও আমরা এখন আবার দেখতে পাচ্ছি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পাশ দিয়ে প্লাস হচ্ছে ভিক্টোরিয়া পার্কের আশেপাশ দিয়ে সেই দোকানগুলো এখনো বসে আছে। আমি আজকে যখন সকালে ক্যাম্পাসে ক্লাস করতে যাই তখনও দেখেছি, আজকে সন্ধ্যার দিকেও দেখেছি। সো আসলে এটাকে আসলে লোক দেখানো ছিল নাকি হচ্ছে, নাকি তারা ব্যর্থ হয়েছে বা কোনো উপর মহলের চাপ বা এরকম কিছু আছে, বা আমি এই বিষয়টা আসলে জানি না। তবে হচ্ছে আমার কাছে যেটা মনে হয় যে এই বিষয়টা নিয়ে আবারও ভাবা দরকার। এটা শুধু যোগসুকেন্দ্রিক না, এটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে আমরা যারা এখন আছি তাদেরও এই বিষয়টা নিয়ে আবারও হচ্ছে চিন্তা ভাবনা করা দরকার যে আসলে সে আগের অবস্থাতে ফিরে আসছে। আচ্ছা, ইসমাইল তখন কিছু বলতে চাচ্ছেন? হ্যাঁ, আপনি এখন বলতে পারেন। জি, ওই যে আপনি যকসু নিয়ে কথা বলছেন যে এখানে যকসু নির্বাচিত হওয়ার পরে কাজ করবে কিনা। আসলে দেখেন যে এখানে নির্বাচিত হবে 19 জন প্রার্থী। এখন 19 জন প্রার্থী, এখন আপনি কিন্তু দেখেন 19 জন প্রার্থী, এত 18,000 শিক্ষার্থীর মধ্যে 19 জন প্রার্থী তারা নির্বাচিত হবে। তো অবশ্যই শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে নির্বাচিত হবে তাদের শিক্ষার্থীরা যাদের প্রতি বিশ্বাস করবে। এখন পরবর্তীতে অবশ্যই প্রত্যেকটা বছরের নির্বাচন আমি আশা করি অ্যাটলিস্ট হবে, নির্বাচন বাদ হওয়ার কোনো সম্ভাবনা আমি দেখি না অ্যাটলিস্ট 5 আগস্টের পরবর্তীতে। তো সেই দিক থেকে আমার মনে হয় যে প্রথমবার যে কাজটা করতে হবে পরবর্তী সে নির্বাচিত কখনোই হতে পারবে না, এবং সারা জীবন শিক্ষার্থীদের কাছ থেকে সে ঘৃণার শিকার হয়ে যাবে। এটা হচ্ছে বিষয়। এবং আরেকটা কথা যে এখানে দেখেন এই পরিবহন সমস্যাটার কথা বললেন। এখন পরিবহন সমস্যা, আমি হচ্ছে আসন্না হল থেকে যাতায়াত করি, একটা বাসে 200-250 স্টুডেন্ট পর্যন্ত যেটা গিয়ে দেখে। এটার জন্য আমরা পরিবহন প্রশাসনকে অনেকবার বলছি। হ্যাঁ, মানে প্রতিনিয়ত আসলে বলে যায় কিন্তু কোনো কাজ হয় না, মানে কোনো সময় কাজ না। আমাদের হলের যে টিচার রয়েছে, দায়িত্বে রয়েছেন, তাকেও ওইভাবে বলা হয় কিন্তু কাজ করা হয় না। তো এরকম আছে প্রত্যেকটা সমস্যা। দেখেন কোন সমস্যার জন্য আসলে বলা হয় না। দেখেন ক্যাপিটালের সমস্যার জন্য প্রশাসনকে দাবি জানানো হয়েছে, পানির ফিল্টারের জন্য দাবি জানানো হয়েছে, টিএসসি বিষয়ে কি দাবি জানানো হয়েছে, সেকেন্ড গেটের এগুলা এই উৎপাতের জন্য কি দাবি জানানো হয়েছে। প্রত্যেকটা বিষয়ে কিন্তু দাবি জানানো হয় কিন্তু তারা করে না। তো যখন নির্বাচন হলে আসলে এগুলা প্রশাসন তো ওইভাবে দাবি জানানো লাগে না, তারা নিজেই করতে পারবে, শিক্ষার্থীদের ম্যান্ডেট ডিরেক্টলি যাইতে পারবে আর কি। এটা আমার মনে হয়। আমরা সবার থেকে কোনো না কোনো বিষয়ে মন্তব্য শুনছি, তবে জীবন যিনি কিনা ভিপি পদে দাঁড়াতে আগ্রহী তার থেকে কোনো মন্তব্য শুনতে পাচ্ছি না। জীবন, আপনি কি আমাদের সাথে উপস্থিত আছেন? জি, উপস্থিত আছে ভাইয়া। জি, আপনার থেকে আপনি আসলে ভিপি পদে মনোনীত হওয়ার জন্য এখানে আছেন, তবে আমরা আপনার থেকেও কিছু বক্তব্য শুনতে চাচ্ছি। আপনি আপনার মতামত গুলো একটু প্রকাশ করার চেষ্টা করুন। বুঝলাম না ভাইয়া, প্রশ্নটা আরেকবার যদি বলতেন। আমরা বলতে চাচ্ছি, আমি যে প্রশ্নগুলো করছি সেগুলোর উত্তর মোটামুটি আমাদের এখানে উপস্থিত শুভ, স্মাইল এবং হচ্ছে তৌফিক দিচ্ছি, কিন্তু আপনি তেমন কোনো সারা শব্দ করছেন না। আমরা আপনার থেকেও আপনার মূল্যবান বক্তব্য শুনতে আগ্রহী। হ্যাঁ, আমি আমার বক্তব্য তো আপনি যে প্রশ্ন করেছিলেন আমি বলার চেষ্টা করেছি। আপনি যদি কোনো প্রশ্ন করতে পারেন, বলতে পারেন, আমি বলতে পারি চাই। আচ্ছা, তাহলে আমি আপনাকে ব্যক্তিগতভাবে যে প্রশ্নটা করব, যেটা সবার উদ্দেশ্য ছিল সেটা আপনাকে একটু ব্যক্তিগতভাবেই আবার তাহলে করছি। তা হচ্ছে, আপনি যদি মানে আমরা যদি এই মুহূর্তে ধরে নিই আপনি ভিপি পদে জয়ী হলেন, তাহলে আপনি আপনার যে বক্তব্যে 3টা সমস্যার কথা বলার বদলে আপনি যেগুলো বলেছিলেন যে আপনি আন্দোলনে ছিলেন, যার জন্য আপনি যোগ্য, সবসময় আন্দোলনে সামনে থেকে উপস্থিত ছিলেন। 2 নাম্বার ছিল আপনি বলেছেন যে আপনি রাজনৈতিক দল করছেন না, তো দলের উপরে গিয়ে আপনি সবসময় শিক্ষার্থীদের প্রায়োরিটি দিবেন। এখন আপনি যদি ব্যক্তিগতভাবে এই ভিপি পদে জয়ী হন, তাহলে আপনি ঠিক বিশেষ করে স্টুডেন্টদের জন্য যে সমস্যাগুলোর কথা বাকিরা পড়লো, আপনি কি সেগুলো সমাধান করবেন, নাকি সেগুলোর বাইরে গিয়েও কোনো সমাধান করবেন, নাকি কোনো একজন রাজনৈতিক নেতার মতো করে চিন্তা করে একটা সময় নিজের ক্ষমতায়ন বলে নিজেকে শুধু সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাবেন, কোনটা? আচ্ছা, আমি প্রথমে বলতে চাই আমি নিজেকে কখনোই যোগ্য বলি না, কারণ শিক্ষার্থীরা যোগ্য মনে করলে আমাকে ভোট দিবে তারা। আর হচ্ছে যেটা বললেন আপনি যে দ্বিতীয় প্রশ্নটা কি ছিল? আমি দ্বিতীয় প্রশ্নটা করেছি, আপনি দলের উপরে গিয়ে আচ্ছা, আচ্ছা। রাজনীতি করতে, সেটা হ্যাঁ, আর কি কথাটা। আপনি বলেছিলেন যে বিভিন্ন সমস্যার কথা, যে নিয়মিত যে সমস্যাগুলো এর বাহিরে আমি কি কোনো কাজ করতে পারবো কিনা। জি। এখন দেখেন আমাদের কিন্তু নির্বাচন এর কাজ পুরোপুরি শুরু হয়নি। আপনাদের আহ, আপনাদের আজকে নির্বাচন কমিশন গঠন করার কথা ছিল, এছাড়াও আহ সামনে আরো কিছু হবে। এরপরে হচ্ছে যে আমাদের
আমরা যারা দাঁড়িয়েছি বা প্রার্থী হয়েছি, আমাদের এখনো অনেকেরই ইশতেহার তৈরি হয়নি। আমরা আগে শিক্ষার্থীদের সাথে কথা বলবো কি 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 তাদের সমস্যা আছে। যেটা সমস্যা আমি দেখেছি সেটা কিন্তু সমস্যা নয়, যেটা সমস্যা সাধারণ শিক্ষার্থীরা দেখেছে, সাধারণ শিক্ষার্থীরা ফেস করেছে, যারা সেটাই হচ্ছে যে আসল সমস্যা। আমরা তাদের সমস্যাগুলো শুনবো এবং আমাদের পূর্ণাঙ্গ একটি চূড়ান্ত ইশতেহার তৈরি করব এবং সেটা সবার সামনে পেশ করব। এই পূর্ণাঙ্গ ইশতেহারটি আপনি ঠিক আমাদেরকে কি কোনো প্রকার আইডিয়া দিতে পারেন যে এই পূর্ণাঙ্গ ইশতেহারটির মধ্যে আপনি আসলে কি কি তুলে ধরতে চাচ্ছেন? আচ্ছা, পূর্ণাঙ্গ ইশতেহারের বলতে এখানে আমাদের তো বিভিন্ন রকম সমস্যার কথা সবাই বললোই, যেমন ক্যাফেটেরিয়া, বাসের সমস্যা, টিএসসির সমস্যা, এছাড়াও একটা যোগসূব ভবন নেই। এছাড়াও আমাদের বিভিন্ন ডিপার্টমেন্টে বিভিন্ন রকম সমস্যা আছে, বিভিন্ন ডিপার্টমেন্টে এসির সমস্যা আছে বা আমাদের লাইব্রেরিতে এসির সমস্যা আছে। এছাড়াও বিভিন্ন ডিপার্টমেন্টের অবকাঠামো একদমই বাজে। তো এই সমস্যাগুলোই সামনে থাকবে। এছাড়াও বিভিন্ন যারা শিক্ষার্থীরা যেসব সমস্যার কথা আমাদেরকে জানাবেন বা যারা আমরা গিয়ে তাদের থেকে শুনবো, সেগুলো সমস্যা আমাদের ইশতেহারে অ্যাড করা হবে। ধন্যবাদ জীবন আপনাকে। আচ্ছা, শিক্ষার্থীদের দাবি দেওয়া গুলো নিয়ে আপনারা প্রশাসনের সাথে কিভাবে সমন্বয় করবেন? আপনারা কি আমার কথাটা শুনতে পেরেছেন? উপস্থিত জি কোশ্চেনটাকে ওনাকে আমি করা যদি আবার না বুঝে থাকেন আমি আবারও জিজ্ঞেস করছি। আমি বলতে চাচ্ছি শিক্ষার্থীদের দাবি দেওয়া নিয়ে প্রশাসনের সাথে কিভাবে সমন্বয় করবেন আপনারা? একটা মজার ব্যাপার বলি, আমরা যদি সামগ্রিকভাবে বাংলাদেশের রাজনীতির যে কোনো প্রকার যেখানে আমরা গণতন্ত্রের কোনো একটা ছোঁয়া পেয়েছি, সেখানেই কোনো না কোনো সময় রক্ষক ভক্ষক হয়ে ওঠে। সেটা যে কোনো গণতন্ত্রের হোক, সেটা যদি একটা গ্রাম্য পর্যায়ের একটা সামান্য গণতান্ত্রিক ভাবে নেওয়া একটা ভোটও হয়, সেখানে যাকে প্রতিনিধি করা হয় সেই কোনো না কোনো সময় রক্ষক থেকে ভক্ষক হয়ে ওঠে। ধরে নিন আপনাদের মধ্যে যারা আছে তারা যখন তাদের নিজস্ব মনোনয়ন প্রাপ্ত পদগুলোতে আসীন হবেন, তখন আপনারা কি প্রশাসনের কাছে গিয়ে নিজেরাই সবকিছু দাবি দেওয়া তুলে নিজেদের মতো করেই সমাধান করবেন, নাকি সেটা সম্পূর্ণ শিক্ষার্থী বান্ধব হবে এই গ্যারান্টি আপনারা প্রত্যেকটা শিক্ষার্থীকে দিবেন? এবং যদি না হয় পরবর্তীতে আপনারা তাদের জন্য কি করবেন? বিভিন্ন দেশে হয়ে থাকে, তারা পদত্যাগ করে, তারা ইনস্ট্যান্ট কোনো একটা ভুল করলে সেটা স্বীকার করে পদত্যাগ করে। আপনারা কি সেরকম কিছু করার পরিকল্পনা করছেন সবাই? আচ্ছা, প্রথমেই বলি যে ক্যাম্পাস আসলে আপনি বলছেন প্রশাসনের সাথে সমন্বয় কিভাবে করবে। আসলে এই যকসু নির্বাচনের মাধ্যমে কিন্তু প্রশাসন কর্তৃক আপনাকে একটা ক্ষমতা দিয়ে দিচ্ছে যে আপনার এই ক্ষমতায় এই কাজগুলো আপনি করতে পারছেন। এবং এর থেকেও বিষয় হচ্ছে আপনি সিন্ডিকেট মিটিং এর তো কয়েকজন সদস্য রয়েছে আমাদের যকসুর প্রতিনিধিদের মধ্যে কয়েকজন সিন্ডিকেটের মিটিং এ থাকবে, তো সেখান থেকে সিন্ডিকেট অনেক কিছু আইন পাস হয়ে অনেক কিছু বাজেট পাস হয়ে এই কাজটা করতে পারবে। এছাড়াও যে এই সমন্বয় সাধনের জন্য তো কিন্তু আমাদের যে বললাম যে প্রত্যেক শিক্ষার্থীদের যে 19 জন আমাদের প্রতিনিধি থাকবে, নির্বাচিত হবে, তারা প্রতিনিয়ত বিভিন্ন সমস্যা আলোচনা করবে এবং তার নিজেদের মধ্যে স্বচ্ছতা বজায় রাখবে। এখন আপনি বলছেন যে যদি রক্ষক এবং ভক্ষক হয়, এরকম কথা বলছেন। ধরেন যে শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ না করে সবকিছু সে বেআইনি করলো, টাকা মেরে খেলো বা যে কোনো কাজ করলো, তো আপনি কি ব্যবস্থা নিতে পারবেন না? আপনি ধরেন একটা সাধারণ শিক্ষার্থী, আপনি তো এটা ইয়ে করেন, এটা আপনি তো অবশ্যই ব্যবস্থা নিতে পারবেন। আর এখানে স্বচ্ছ থাকার এটা অন্যতম গুরুত্বপূর্ণ কারণ, এখানে কোনো একদলীয় না, এখানে প্রত্যেকটা দল, প্রত্যেকটা মতের লোক আছে, সে জায়গা থেকে এখানে স্বচ্ছতা সবসময় থাকবে। আমার মনে হয় না যে ছাত্র সংসদ নির্বাচনে এই ছাত্র নির্বাচিত হয়ে প্রতিনিধিদের মধ্যে এরকম সমন্বয়হীনতা হয়েছে এবং এনাদের মধ্যে অভিযোগ পাওয়া গেছে যে এই স্বচ্ছতার প্রশ্নে। আমার মনে হয় না এমন হয়েছে কখনো, বিশেষ করে অর্থের বাজেট বা অন্যান্য বিষয় নিয়ে। কারণ এখানে প্রশাসনের সাথে একটা শিক্ষার্থীদের একটা বড় হাত আছে এবং প্রত্যেকটা দলমত থেকে নির্বাচিত হয়ে আসে। আরো একটা বিষয় হচ্ছে এই 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 স্বচ্ছতা কিন্তু এটা শিক্ষার্থীদের মাঝে একদম স্পষ্ট ভাবে থাকে। এখানে কোনো মানে সুযোগ নেই, মানে মারচারের কোনো সুযোগ নেই। আরেকটা, আর কাজ না করলে তো এটা বললাম যে কাজ না করলে সে সবসময় আপনাদের কাছে দায়ী থাকবে। এবং আপনি যত নির্বাচন করছেন, সে যদি আপনার ম্যান্ডেটটা নিয়ে সে আপনার যে ইশতেহার দিয়েছে ইশতেহার পূরণ না করতে পারে, করলো না, তখন আপনি তাকে তো আইনি ব্যবস্থা নিতে পারবেন না। আপনি পরবর্তীতে তাকে কি করতে পারবেন, সে মানে যতভাবে হেনস্থা করতে পারেন, তাকে সারা জীবন ঘৃণার চোখে দেখতে পারেন এবং পরবর্তীতে তার কখনোই নির্বাচিত করবেন না। আর এমন কাউকে নির্বাচিত করবেন না যে যার প্রতি আপনার বিশ্বাস নেই, পরবর্তী এমন কাজটা করতে হয়। এটাই বলবো। আচ্ছা, আমি এখানে আরো একটা বিষয় যোগ করতেছি
জি তৌফিক, আপনি বলতে পারেন। আপনি যে কোশ্চেনটা করলেন যে হচ্ছে শিক্ষার্থীরা হচ্ছে মানে যারা প্রতিনিধি নির্বাচিত হবে তারা আসলে নিজেদের মতো করে কাজ করবে নাকি হচ্ছে শিক্ষার্থীদের মতামত নিয়ে কাজ করবে। যেহেতু হচ্ছে তারা প্রতিনিধি নির্বাচিত হবে শিক্ষার্থীদের ভোটের মাধ্যমে, তো আমার কাছে যেটা মনে হয় যে তারা অবশ্যই শিক্ষার্থীদের মতামত নিয়ে শিক্ষার্থী বান্ধবী কাজ করবে। আর প্রশাসনের যে বিষয়টা আসছে সেটা হচ্ছে আহ অবশ্যই যোগসু নির্বাচন, মানে যোগসু নির্বাচন তো আসলে প্রথমবারের মতো হচ্ছে, এটা নিয়ে আসলে অনেকের ধারণা বা হচ্ছে অনেকের জানারও অনেকটা কমতি আছে। সো যোগসু নির্বাচন আসলে অন্য ছাত্র সংসদ নির্বাচনের মতোই বা নিয়ম কানুন বা এরকম আছে কিনা সেটা আমি এখন পর্যন্ত জানি না আসলে সত্যি বলতে। আর প্রতিনিধি যখন নির্বাচিত হবে, যোগসু নির্বাচন হয়ে যাবে, আসলে তারা প্রশাসনের সাথে কিভাবে কাজ করবে অবশ্যই এই বিষয়ে নির্বাচনের আগেই হয়তোবা কোনো একটা বিষয়ে আলোচনা হবে বা হচ্ছে শিক্ষার্থীদের জানাবে এরকম কিছু। আর ইস্তেহারের যে বিষয়টা আসলো, আমরা তো অনেকেই নির্বাচন করতেছি, আমরা অনেকে ইস্তেহার দিব, অনেকে অনেক লম্বা ইস্তেহার দিবে, অনেকে অনেক শর্ট ইস্তেহার দিবে। বাট বিষয়টা হচ্ছে আমরা কি আসলে ইস্তেহার গুলো পূরণ করতে পারবো কিনা। সো আমরা এমন কোনো ইস্তেহার দিব না যা যা আমরা পূরণ করতে পারবো না। হ্যাঁ, আমার ইস্তেহারটা এক লাইনের হতে পারে বা একটা ইস্তেহার হতে পারে বা দুইটা হতে পারে। আমি আমার ব্যক্তিগতভাবে আমি হচ্ছে যে কাজটা আসলে শিক্ষার্থীদের জন্য করতে পারবো বা শিক্ষার্থীরা যে কাজটা আমার মাধ্যমে উপকৃত হবে, আমি ইস্তেহার সেটা দিব। আমার তো লম্বা ইস্তেহার দেওয়ার দরকার নাই বা অনেক কিছু বা সবাই তো সব সময় সবার ইস্তেহার দিবে। তো আমি আসলে ব্যক্তিগতভাবে যে শিক্ষার্থীদের জন্য যেটা করতে পারবো, বা সেটা একটা কাজ হোক বা দুইটা হোক বা তিনটা হোক, আমি আমার ইস্তারে সেই বিষয়গুলো দেবো যাতে আমার শিক্ষার্থীরা আমাকে নির্বাচিত হওয়ার পর প্রশ্ন না করতে পারে, ভাই আপনি ইস্তারে এটা বলেছিলেন আপনি এটা করতে পারেন নাই, আমাকে এই কোশ্চেন না করতে পারে। সো আমার ইস্তারটা আসলে এরকমই হবে। আমি মনে করি যে সকলের ইস্তার এরকমই হওয়া উচিত যাতে শিক্ষার্থীরা পরবর্তীতে প্রশ্ন না করতে পারে। আমি যদি নিজেকে একদম সাধারণ শিক্ষার্থী হিসেবে মনে করি, তবে একটা প্রশ্ন আমার মনে থাকে যে যখন ডাকসু নির্বাচন হলো, পুরো বাংলাদেশ একত্রিত হলো, পুরো বাংলাদেশের এই মানে আলোড়নটা ছড়িয়ে পড়েছে ডাকসু নির্বাচন হচ্ছে। যোগসু নির্বাচন নিয়েও কি এরকম একটা আলোড়ন তৈরি হবে, বা এটা কি হচ্ছে, কিংবা যোগসু নির্বাচনের জন্য কি একটা প্লেয়ার প্লে গ্রাউন্ড তৈরি হয়েছে, নাকি শুধু ঢাবি কেন্দ্রিক এখন পর্যন্ত আমরা রয়েই গেলাম? আহ, আহ, ভাই বিষয়টা হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আসলে এত এত আন্দোলন হয়, এত এত কিছু হয়, বাট মিডিয়া ফোকাসের বিষয়টা আসলে অনেকটা পিছিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। ডাকসুর সাথে যদি আমরা হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডাকসু তুলনা করি, সেক্ষেত্রে আমি বলবো যে এখন পর্যন্ত অনেক পিছিয়ে। যে মিডিয়া হাইপের কথা বা যেটাই বলি, ডাকসু একটা, অনেকেই বলে যে জাতীয় রাজনীতির একটা ইস্যু, বাট সবগুলো বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন, সেটা ডাকসু ডাকসু হোক, জাকসু হোক বা যকসু হোক, সেক্ষেত্রে হচ্ছে আসলে আমি মনে করি যে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়কে সবার সমান চোখে বা সমান দৃষ্টিতে দেখা উচিত, বা সেটা যক্ষ নির্বাচন বা ছাত্র সংসদ নির্বাচনের ক্ষেত্রে হোক বা অন্য কোনো ক্ষেত্রে হোক। আহ, আমি মনে করি যে হচ্ছে যক্ষ নির্বাচনে যখন হচ্ছে আমাদের আসলেও আসলে নভেম্বরে আসলে যক্ষ নির্বাচনটা হবে কিনা আসলে এখন পর্যন্ত রোডম্যাপটা দিয়েছে, বাট কাজের যে অগ্রগতি সবকিছু দিক থেকে আসলে আসলে হবে কিনা নাকি সময়টা মানে পিছনে হতে পারে, আসলে সেটা আসলে প্রশ্ন থেকে যায়। তো আমার কাছে যেটা মনে হয় যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় বা ঢাকা বিশ্ববিদ্যালয় যদি এরকম ভাবে তুলনা না করি, ছাত্র সংসদ নির্বাচনের দিকটা দেখি, তো আমার মনে হয় যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়কে সমান চোখে দেখা উচিত, বা মিডিয়ার বিষয়গুলো বা পুরো বাংলাদেশের যে একটা আলোচনার বিষয় সেটা আসলে ব্যক্তিকেন্দ্রিক হয়ে থাকে। অনেকে রাষ্ট্রকেন্দ্রিক হচ্ছে ভাবনা থাকতে পারে, অনেকে যক্ষকেন্দ্রিক ভাবনা থাকতে পারে, সেটা যার যার ব্যক্তিগত বিষয়। তো মিডিয়ার যে বিষয়গুলো কথা আমি যদি বলি, মিডিয়া ফোকাসের দিক থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আসলে অনেকটা পিছিয়ে আছে। আচ্ছা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন ডাকসু নির্বাচন হলো, আমি কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে তুলনা করছি আপনারাও জিজ্ঞেস করতে পারেন যে আমি কেন ঢাকা বিশ্ববিদ্যালয়। কারণ সাম্প্রতিক সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র নির্বাচনটা হলো। তো সেখানেও মোটামুটি মিডিয়া কাভারেজ ছিল এবং ভালো পরিমাণ মিডিয়া কাভারেজ হয়েছে, কিন্তু আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এই যোগসু নিয়ে খুব কোনো প্রকার সামান্যতম আমি তেমন কোনো মিডিয়া কাভারেজ আমি দেখছি না। হ্যাঁ, আমি আর কিছু অ্যাড দ্বিতীয় করবো। কথা হচ্ছে যে, হ্যাঁ আমি বলতে চাচ্ছি, দ্বিতীয় একটা কথা হচ্ছে যে ডাকসু যখন নির্বাচন হলো, তখন ডাকসু কেন্দ্রিক বিভিন্ন ইউটিউবার কিংবা হচ্ছে বিভিন্ন মিডিয়া পার্সোনালিটি তারা আমাদেরকে বিভিন্ন জিনিস নিয়ে আনন্দ এবং বিনোদন দিতে। যোগসু বা যখন হচ্ছে, তখন কি জগন্নাথ থেকে এমন কোনো ব্যক্তিত্ব বা এমন পার্সোনালিটির মানুষ কিংবা জগন্নাথ থেকে পড়ে গিয়েছে, তারা কি আমাদের এই যোগসু নিয়ে মানে তারা কি অবগত, এবং তারা কি এটা নিয়ে কোনো প্রকার মিডিয়া পার্সোনালিটি করতে পারছে নাকি করবে না, এটা আমি জানতে চাচ্ছি। বাংলাদেশে বর্তমানে মিডিয়া ফোকাসের যে বিষয়টা সেটা
অনেকটাই নির্ভর করে হচ্ছে অডিয়েন্সের উপর। আর বাংলাদেশে যে সকল জিনিসগুলো অনেক বেশি হাইপ থাকে, যে যে জিনিসগুলো মানুষকে বিনোদন দিতে পারে, সেই জিনিসগুলো নিয়েই মূলত মিডিয়া কভারেজ গুলো বেশি হয়। মানে ডাকসুর কথা বলি, ডাকসু শুরু হওয়া থেকে শুরু করে ডাকসু শেষ হওয়া পর্যন্ত পুরো মিডিয়া মূলত ডাকসুটার উপরেই ডিপেন্ড করেছিল। ব্রেকিং নিউজ ছিল ডাকসু। আর এটার মেইন কারণ ছিল ডাকসুর প্রত্যেকটা পার্ট মানুষকে অনেক বেশি বিনোদন দিয়েছিল এবং আহ, অনেক বেশি, আমি বলতে পারি এটা অনেক বেশি হাসিয়েছিল, অনেক বেশি মজা দিয়েছিল বা বিনোদন দিয়েছিল এরকম টাইপের। ডাকসু বাদে আমি যদি বাংলাদেশের ইউনিভার্সিটি গুলোর কথা বলি, ডিইউ যে সকল কাজগুলা করে বা ডিইউ তে কিছু হলেই সেখানে মিডিয়া চলে যায়, বাট অন্যান্য ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, জগন্নাথ ইউনিভার্সিটি বা ঢাকার বাইরের যে ইউনিভার্সিটি গুলো আছে, এইখানে কোনো কিছু হইলে সেখানে মিডিয়া কভারেজের পরিমাণটা কিন্তু খুব একটা লক্ষণীয় না। আমি যদি আমি বর্তমান কিন্তু প্রেক্ষাপটে রাজশাহী ইউনিভার্সিটি যেটা হচ্ছে সেটা নিয়েও আমি মিডিয়া কাভারেজ দেখলাম, এবং সেটা জাতীয় একটা টেলিভিশনে চলছিল, কিন্তু জগন্নাথের এই যোগকে নিয়ে কিন্তু কিছুই করছে না। আমি যতটুকু, টুটুল ভাই, আমি যতটুকু জানি সেটা হচ্ছে ডাকসু নির্বাচনের ঠিক পরপরই হচ্ছে জাকসু নির্বাচন শুরু হয়েছিল। বাট ডাকসু নির্বাচনের শুরুর দিক থেকে যতটুকু মিডিয়া ফোকাস ছিল ডাকসু নির্বাচনের উপর, বাট জাকসু নির্বাচনের উপর কিন্তু একদম শুরু থেকে স্টেপ বাই স্টেপ কিন্তু মিডিয়া কভারেজ খুব একটা ছিল না। আর পরবর্তীতে মিডিয়া কভারেজটা কখন ছিল, যখন হচ্ছে জাকসু নির্বাচনটা মানে 2 দিন ব্যাপী, ওই 3 রাত বা 2 রাত, আমি যতটুকু মনে আছে আমার যতটুকু, এই সময়টা নিয়ে বেশি মানুষের মধ্যে কথা কথা হচ্ছিল বা মতামত, মানুষের আলোচনা সমালোচনার পরিমাণ বেশি ছিল। দ্যাটস ওয়াই হচ্ছে জাকসু নির্বাচনের প্রতি ফোকাস তখন বেশি ছিল। 4 দিন ব্যাপী, 4 দিনের বেশি আমি জাকসু নির্বাচন নিয়ে তেমন একটা মিডিয়া কভারেজ দেখি নাই বা ওইরকম উল্লেখযোগ্য ছিল না। বর্তমানে যদি আমি চাকসুর কথা বলি বা আমার রাকসুর কথা বলি, সেখানেও আমি তেমন একটা মিডিয়া কভারেজ দেখি না, বাট ছোটখাটো ইউটিউব কভারেজ গুলো আমরা দেখতে পারি। বাট সেই অনুযায়ী আমি যদি বলি, যকসু নির্বাচন শুরু হওয়ার আগে অলরেডি হচ্ছে আমাদের ইউনিভার্সিটিতে 3-4টার মতো মিডিয়া কভারেজ হয়েছে, শিক্ষার্থীদের মতামত নেওয়ার মতো কিছু কভারেজ হয়েছিল আমি যতটুকু জানি বা দেখেছি। আর আমি মনে করি এটা আমাদের জন্য পজিটিভ কিছু। আমি মনে করি আমাদের নির্বাচনটা শুরু হোক, মানুষের প্রচার প্রচারণা গুলো শুরু হোক, আমাদের প্রচার প্রচারণা শুরু হোক, কার্যক্রম শুরু হলে আই হোপ সো আমাদের মিডিয়া কভারেজ গুলাও আশানুরূপ হবে, বা ডাকসু নির্বাচনের থেকে কম হলেও কিছুটা হলেও হবে বলে আমি আশা করি। ইসমাইল তখন কিছু একটা বলতে আহ, চাচ্ছেন, জি আমি কিছু অ্যাড চাইলে করি। বলতে। জি জি ওই যে আপনি ডাকসু জাকসুর তুলনা করছেন, ওইটা নিয়ে বলছিলাম। দেখেন ডাকসু কিন্তু 1923 থেকে নির্বাচন হচ্ছে। তো সেখানে দেখেন প্রত্যেকটা নির্বাচনেই এক এক করে ন্যাশনাল ফিগার, ন্যাশনাল লিডার তৈরি হচ্ছে। সেই ক্ষেত্রে ডাকসুর প্রতি মানুষের একটা মানে টান থাকবে, এটা স্বাভাবিক বিষয়। দেখেন যে প্রত্যেকটা ডাকসু নির্বাচনে একটা করে জাতীয় নেতা তৈরি হয়। একইভাবে আপনি চকসুর কথা বলেন, চাকসুর দেখেন আপনি মাহমুদুর রহমান মান্নার মতো নেতা তৈরি করে। এখন ডাকসুতে আপনার রিসির মতো নেতা তৈরি করে, সবাই তো ন্যাশনাল ফিগার। তো সেখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কখনো মনে করেন যে আপনার নির্বাচনই হয়নি, তো সেখানে ফোকাসটা না থাকাই স্বাভাবিক। আর 2 নম্বর পয়েন্ট হচ্ছে, দেখেন নির্বাচন এখনো 1.5 মাস বাকি, প্রায় প্রায় 1.5 মাস বাকি নির্বাচন। এত আগে থেকে তো মিডিয়া আপনার কাভার করবে না। দেখা যাচ্ছে এই এই ডাকসু তো এত আগে মধ্যে করেনি, এত আগে করেনি এটা। আর হচ্ছে ডাকসু ইতিহাস সম্পর্কে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে একটা বললাম। তো প্রথমে আমাদের বলছে যে আমাদের একটা আইডেন্টি ক্রাইসিস রয়েছে, ওদের যে আইডেন্টি আমাদের আইডেন্টি নেই, যেমন আইডেন্টি ক্রাইসিস আমরা ভুগছি। এবং মিডিয়া ফোকাস ভাই তৌহিদ ভাই বলে দিল যে মিডিয়া ফোকাস আসলে আমাদের হয়ই না বলতে গেছে। আমাদের কয়েকটা মিডিয়া আছে, প্রিন্ট মিডিয়া এবং ক্যাম্পাসের সাংবাদিকেরা, তারাই মনে করেন যে কয়েকটা করে। তাছাড়া ওইভাবে আমরা মিডিয়াকে ফোকাস আনতে পারি না। এই যে আইডেন্টি ক্রাইসিসটা রয়েছে, এটা আমাদের একটা বড় সমস্যা, যার কারণে আমরা আসলে দেশবাসীর কাছে পৌঁছাতে পারি না। আর ওই আমাদের এখনো, আমি আশা করি যে সামনে যখন আর কিছুদিন হবে, দেখেন এই অন্যদের তুলনায় আমাদের একটু ফোকাস, আমি মনে করি জাকসুর রাকসু এবং চকসুর থেকে আমাদের একটা ফোকাস হওয়ার সম্ভাবনা বেশি। এই কেন, দেখেন আমরা একদম ঢাকার সেন্টার পয়েন্টে রয়েছে। এবং আমাদের যখন নির্বাচন হবে 27 নভেম্বর বা নভেম্বরের দিকে যখন নির্বাচন হবে, তখন কিন্তু দেখেন আর কোনো ইউনিভার্সিটি আমার মনে হয় যে এই নির্বাচনটা হবে। প্রত্যেকটা নির্বাচন একসাথে হচ্ছে, কিন্তু আমাদের তো কোনো কার সাথে নির্বাচন আমরা কম্পেয়ার করছি না। সে জায়গাতে আমরা সব মিডিয়া ফোকাস করবো বলে আশা করি। তো আর প্রথমবার আপনি এভাবে যেরকম আশা করছেন পারবে না, কারণ এটা একদমই প্রথম। কোন ইউনিভার্সিটি প্রথমবার কি এরকম ফোকাস পাইছে, পাবে না স্বাভাবিক। এর পরের বার থেকে আসলে জাতীয় পর্যায়ে ফোকাস নিতে হবে, এটা আমার আশা। আচ্ছা, জাতীয় নির্বাচনের কথা যেহেতু উল্লেখ করাই হলো, লোকসভা নির্বাচন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে।
এই প্রথমবারের তুলনায় আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কি এই যোগসু নিয়ে ঠিক এতটাই আগ্রহ দেখাচ্ছে? আপনারা কি মানে মাঠ পর্যায়ে গিয়ে শিক্ষার্থীদের অবভিয়াসলি আগ্রহ দেখাবেন সাথে তো এটা এখন। নিয়ে? হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন, হ্যাঁ, আপনি বলুন। অবশ্যই দেখেন, যক্ষু নির্বাচনের এই যে আহ, আগে হয়তো বা যখন দেখেন প্রথম দিকে এখন ভাতা, আবাসন ভাতা নাকি যক্ষু, এইটা নিয়ে যখন ডিবেট চলছে, অনেকজন চাচ্ছিল না, অনেকজন চাচ্ছিল, এটা নিয়ে ডিবেট চলছিল। কিন্তু দেখেন যখন এই রোড ম্যাপটা দিয়ে দিল, তারপরে দেখেন সবাই আসলে নির্বাচন করতে আগ্রহী হলো, অনেকে ভোটারদের মধ্যে খুব একটা আমেজ দেখা গেল। দেখেন আপনি রাজনৈতিক দলগুলোর কাজগুলো দেখেন, যে প্রত্যেকটা রাজনৈতিক দল একে সবাই মানে কিভাবে মানে একে একের সাথে কম্পেয়ার করা শুরু করে দিয়েছে, প্রতিযোগিতা শুরু করে দিয়েছে যে কে কার থেকে ভালো। দেখেন ছাত্ররাও শিবিরটা দেখেন, এদিকে ছাত্র অধিকার পরিষদ বা বার্তা সবাই মনে করেন যে এককভাবে কাজ করা শুরু করতেছে। এখানে দেখেন যে নির্বাচন আগে মানুষের কিভাবে স্টুডেন্টকে অ্যাট্রাক্টিভ করে ফেলছে, এবং স্টুডেন্টরা এদিকে অনেক সাড়া পাওয়া যাচ্ছে, দেখাইতে যাচ্ছে, সবাই সাড়া পাওয়া যাচ্ছে এরকম। এটা মাঠ পর্যায়ে অবশ্যই কাজ করা হচ্ছে, প্রত্যেকটা প্রার্থী তাদের কাছে যাচ্ছে, পছন্দের প্রার্থী বেছে নেবে। এই হিসাবে এটার কোনো নেই। আমি মনে করি আহ জগন্নাথ বিশ্ব শিক্ষার্থীরা এটা নিয়ে খুবই আগ্রহ, যেহেতু প্রথমবার নির্বাচন হচ্ছে। আর আমরা সবাই এটা অবশ্যই ফিল করতে পারি যে যক্ষ নির্বাচনের মাধ্যমে সব সমস্যা করা সম্ভব হয়, তবে 80% বেশি সমস্যার সমাধান করা সম্ভব, এই আর কি। এটা মনে করে যে সাধারণ সকল শিক্ষার্থী এটা বেশিরভাগ এটা ফিল করে। এই ব্যাপারে জীবন বা আপনার কি কোনো মতামত আছে? আপনি শুরু থেকে মোটামুটি আপনার নিজের বক্তব্য শেষ করার পরে চুপচাপ ছিলেন। আহ, আমার কোনো মতামত নেই বর্তমানে। আচ্ছা ঠিক আছে, আমরা জীবনের যেহেতু কোনো মতামত নেই, আমরা তাহলে আচ্ছা, আমাদের একটা ব্যাপার জানা ছিল যেটা ইসমাইল কিছুক্ষণ আগে বললো, যে প্রায় 80% সমস্যার সমাধান করা সম্ভব। শুভ এবং ইসমাইল, আপনার মানে শুভ এবং তৌফিক, আপনারাও কি ইসমাইলের এই কথাটার সাথে সহমত পোষণ করছেন? কোয়েশ্চেনটা 80% কি করতে পারবো আমরা ঠিক? আমি যদি খুব ভুল না করি, ইসমাইল বলল যে 80% সমস্যার সমাধান করা সম্ভব, সেজন্য। আচ্ছা, ইসমাইল ভাই যতটুকু বলেছেন উনি ওনার প্রেডিকশন অনুযায়ী বলেছেন 80%ও সম্ভব, এর থেকে বেশিও সম্ভব। অথবা আমরা যদি মানে ওরকম প্রতিবন্ধকতার সম্মুখীন হই, আমাদের জগন্নাথ ইউনিভার্সিটিতে ভাইয়া প্রতিবন্ধকতার শেষ নাই। আমি যদি বলি প্রতিটা জায়গায় গেলে আমাদের প্রার্থীদের, আমাদের নির্বাচিত প্রার্থীদের প্রত্যেকটা জায়গায় গেলে সমস্যার সমাধান, সমস্যার সম্মুখীন হতেই হবে। সেটা বড় হতে পারে, ছোট হতে পারে। আমরা আমাদের কাজগুলা সম্পন্ন হবে, এটা ডিপেন্ড করবে সব থেকে বেশি যে আমরা ওই বাধাগুলো কতটুকু সলভ করতে পেরেছি এবং বাধাগুলো কতটুকু অতিক্রম করতে পেরেছি তার উপর। আমরা যদি সবগুলা বাধা অতিক্রম করতে পারি আমরা 100% করতে পারবো। আমরা যদি কিছুটা পারি তাহলে আমরা ইসমাইল ভাইয়ের মতো 80%ই করতে পারবো। আমরা যদি আমাদের বাধাগুলো যদি বেশি থাকে তাহলে সেক্ষেত্রে আর একটু কম বা বেশি হতে পারে। এটাই আমার মতামত। আচ্ছা, আমি একটা শেষ প্রশ্ন করতে চাই, এটা হচ্ছে মানে আমার ব্যক্তিগত প্রশ্ন, এটা কোনো অর্গানাইজেশনের না। তবে আমি যদি ব্যক্তিগত প্রশ্ন করছি, তাহলে সেটাকে দয়া করে কেউ ব্যক্তিগতভাবে মানে নিয়েন না। এটা আমার ব্যক্তিগত প্রশ্ন। আমরা যখন ডাকসু নির্বাচনটা হলো, তখন আমরা অনেক অনেক প্রার্থীদেরকে সোশ্যাল মিডিয়া, অনলাইন কিংবা টিভিতে দেখলাম, যারা কিনা মূলত কোনো একটা সময় পপুলার ছিল না, কিন্তু ডাকসু নির্বাচনের মাধ্যমে তারা বিশাল একটা লাইমলাইটের নিচে চলে আসে। সেক্ষেত্রে আমার কাছে খুব বেশি মনে হয় জনপ্রিয় হয়েছে শামীম। আপনারা যারা হচ্ছে যোগ্য নির্বাচন করছেন, তারা কি মনে মনে এই যে নিজেকে লাইমলাইটে আনার একটা ব্যাপার, সেইটাই মনে রাখতেছেন যে আমি যোগ্যতে যাব এরকম লাইমলাইটটা পাওয়ার জন্য, নাকি আপনারা আসলে প্রতিনিধিত্ব করতে চাচ্ছেন? মানে সবাই শিক্ষার্থী বান্ধব হতে চায়, মানে আমি ক্ষমতা পেলে আমি শিক্ষার্থী বান্ধব হবো, বাট যদি ক্ষমতা না পাই তাহলে কি শিক্ষার্থী বান্ধব হওয়া যাবে না? নাকি যোগ্য একমাত্র পথ যে এটা? ভাই এটা ডিপেন্ড করতেছে প্রত্যেকের ব্যক্তিগত মানে ইচ্ছা বা ব্যক্তিগত চিন্তা ভাবনার উপর। অনেকেই চিন্তা ভাবনা করতে পারে যে আমি হয়তো বা দাঁড়ালে বা আমি যদি ঘোষণা দেই এটা নিয়ে নিউজ হবে বা কোনো পেজ থেকে পোস্ট করবে, আমাকে মানুষ চিনবে, এটাও হতে পারে। অনেকে বা করতে পারে যে আমার যক্ষ নির্বাচনের মাধ্যমে আমি মানুষের সাথে কথা বলা শিখতে পারবো, মানুষের সাথে তাদের কথা শুনে তাদের জন্য কিছু করতে পারবো, বা কমিউনিকেশন স্কিল গ্রো করতে পারবো, আদার্স স্কিল গুলো গ্রো করতে পারবো।
পাশাপাশি আমি হচ্ছে আমার একটা ভালো এক্সপিরিয়েন্স গুলা এইখান থেকে ক্যারি করে নিয়ে যেতে পারবো আমার ক্যারিয়ারের জন্য। সেটাও হতে পারে, আবার অনেকে হতে পারে যে তার সাহস আছে বা সে মনে করে, তার কনফিডেন্স আছে যে সে এই প্রার্থীটা করতে যোগ্য, বা অনেক প্রতিবন্ধকতা থাকতে পারে, অনেক প্রার্থী থাকতে পারে সে তার থেকে বেশি যোগ্য, বাট তার কনফিডেন্স থেকেই মূলত সে তার কিউরিসিটি নিবারণের জন্যই মূলত এখানে দাঁড়াতে পারে। আমি মনে করি তিনটা কারণেই মূলত যারা নতুন প্রার্থী, যাদের হচ্ছে কেউ চিনে না, যেমন আমি এরকম টাইপেরই অনেকেই হচ্ছে যারা দাঁড়িয়েছে, তাদের চিন্তা ভাবনার উপর ডিপেন্ড করে বিভিন্ন ধরনের উদ্দেশ্য থাকতে পারে। ধন্যবাদ। আহ আহ, আর তৌফিক কিছু বলতে চাচ্ছিল। আর এখানে বিষয়টা হচ্ছে আমরা তো হচ্ছে যশোর কেন্দ্রিক একটা নির্বাচন করব, আমাদের যশোর কেন্দ্রিক সব চিন্তা ভাবনা থাকবে। এখন আমরা হচ্ছে এখানে যদি কারো ব্যক্তিগতভাবে মানে অনেকটা নিজেকে চেনানোর জন্য বা হচ্ছে ভাইরাল হওয়ার জন্য এরকম কিছু উদ্দেশ্য নিয়ে হয়ে থাকে, আমি তাহলে বলবো এটা সেটা ভুল। তবে এখানে একটা বিষয় আছে, 5 আগস্টের পরবর্তী রাজনৈতিক পরিবর্তনের পরে আহ, যে ছাত্র সংসদ নির্বাচনগুলো হচ্ছে, এখানে যে সাধারণ শিক্ষার্থীদের একটা অংশগ্রহণের ইচ্ছা প্রকাশ করা, এটা কিন্তু অনেক বড় কিছু। সে নির্বাচনে জিততে পারুক বা না জিততে পারুক, সেখানের থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তার ইচ্ছা প্রকাশ। এখন 20 বছরে অনেকেই প্রার্থিতা ঘোষণা করেছে নিজেকে, তো এটাকে আমি ছোট করে দেখছি না, কারণ আহ, এখানে একটা সাহসের বিষয় আছে। তারপর হচ্ছে তার নতুন ক্যাম্পাসে এসেছে, এখানে হচ্ছে তাদের শেখার অনেক বিষয় আছে। সো কাউকে ছোট করে না বলে আমি যদি এখানে বলতে চাই যে এই যে মানুষের যে একটা আগ্রহ তৈরি হয় ছাত্র সংসদ নির্বাচনের প্রতি, সামনে যারা ছাত্র সংসদ নির্বাচন হবে, সো এটার একটা মানে হচ্ছে, এটা মানে যদি আমি বলি যে হচ্ছে যে এই ইচ্ছাগুলোই হয়তো বা সামনের দিনে যে ছাত্র সংসদ নির্বাচনে যদি কোনো বাধা আসে, সো আমি মনে করি এখনকার যে অংশগ্রহণ হচ্ছে ছাত্র সংসদ নির্বাচনে, সো এই অংশগ্রহণগুলো সে বাধাগুলো কাটিয়ে তুলতে পারবে। ইসমাইল কিছু বলতে চাচ্ছিলেন। আর জি, প্রশ্ন করছেন যে ফোকাস আসার কথাটা। এখন দেখেন, যে সবাইকে আসলে পদপ্রার্থী হওয়ার যোগ্যতা আছে। এখন সে তার যোগ্যতায় ভোটে দাঁড়াচ্ছে, এখন তার পার্সোনাল কাজ হতে পারে বা অন্য কাজ হতে পারে, কিন্তু দেখেন যতগুলো প্রার্থী আসলে ভোটে দাঁড়াচ্ছে সবাই কিন্তু আগ্রহ প্রকাশ করছেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাথে কিছু কাজ করে। এটাই তো মেন বিষয়, যে এতগুলো আমি তো চাই যে অনেকজন আরো পার্টিসিপেট করবে। সেখানে হচ্ছে আসলে এতগুলো মানুষ কাজ করতে চাচ্ছে, যে ফ্রন্ট লাইনে থেকে কাজ করতে যাচ্ছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাথে কাজ করতে যাচ্ছে। সবাই তার আগ্রহ হয় না। তো দেখেন যে এতগুলো প্রার্থী রয়েছে, সবাই যদি একটা কাজ নিয়ে প্রার্থী হোক বা না হোক, সবাই যদি একটা একটা মানে বিষয়গুলো আমরা ছোট ছোট এগুলা সমস্যাগুলো আইডেন্টিফাই করে যদি আমরা মানে আগাইতে পারি, তাহলে তো অনেক কিছু হয়েছে। তো দেখেন যে ডাকসুর কথা বললেন, আশিকের কথা বললেন, এখন ডাকসুতে দেখেন ডাকসুতে তো অনেক প্রার্থী হয় না, ভিপি পদেই মনে হয় মেবি কত 60+ এমন হতে পারে, ভিপি পদে দাঁড়াচ্ছিল, বা এরকম সব পদ মিলে 900+ এরকম নাকি ভোটে দাঁড়াচ্ছে, বা এরকম অনেক, তাকে অনেক ভোটে দাঁড়াচ্ছে। সবাই তো পাস করেনি, ফোকাসে আসতে পারে, এটা তার ব্যক্তিগত বিষয়। কিন্তু আপনি ফোকাসে সে আসতে পারে, কিন্তু আপনি তাকে নির্বাচন করছেন না। দেখেন নির্বাচন কারণ হচ্ছে তারা কিন্তু আসলে মানে শিক্ষার্থীদের আসলে ভোটে নির্বাচন, আর ফোকাসে আসা না আসা তার ব্যক্তিগত বিষয়, চাইতেই পারে। এটা এটা আমি মনে করি। অত্যন্ত ধন্যবাদ আপনাদের সবাইকে, বিশেষ করে জীবন, সুখ, তৌফিক এবং ইসমাইল, আপনাদের নিজেদের আজকে এই পডকাস্টে খুবই খুবই গুরুত্বপূর্ণ নিজেদের মতামত তুলে ধরার জন্য, এবং আমাদের যোগসুর বিষয়ে আপনাদের চিন্তা ভাবনা আমাদের সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য। তো আমি আপনাদের প্রত্যেকের কাছে অত্যন্ত কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের মূল্যবান সময় আমাদের সাথে দেওয়ার জন্য, এলএনএস কে দেওয়ার জন্য, আমাদের জগন্নাথ ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির পক্ষ থেকে আয়োজিত এই পডকাস্টটিতে দেওয়ার জন্য। আমি আশা করব আপনারা যারা আপনাদের সৎ এবং নৈতিক নীতি থেকে উদ্দেশ্য নিয়ে শিক্ষার্থীদের সাহায্য করার জন্য এই যোগসূতে নির্বাচন করতে, তাদের প্রত্যেকের মনস্কামনা যাতে পূর্ণ হয়, এবং আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমগ্র শিক্ষার্থীদের যাতে পরবর্তী সময়ে যোগসূ থেকে শুধুমাত্র উপকার এবং সুফল বয়ে আনে, এই কামনা করছি। আপনাদের উপস্থিত যারা আছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। শুভরাত্রি, ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।